আজকে তোমাদের তাহলে তাপ অধ্যায় বা তাপের ঘটনা সমূহ ক্লাস 10 শুরু করছি। এখন তাপের ঘটনা সমূহতে আমরা পড়ব তাপ প্রয়োগের ফলে কোনো বস্তুর কি রকম পরিবর্তন হয়, আর আমরা এখানে ডিটেল অ্যানালাইজ করব তাপের পরিবহনটা। তো তাপ প্রয়োগ করলে কোনো বস্তুর কি পরিবর্তন হয়, প্রথম লক্ষ্য করা যায় বস্তুটা পরিবর্তিত হয় বা এক্সপান্ড করে, বড় হয়। যে কোনো কিছুর ক্ষেত্রে তুমি দেখবা তাপ দিলে পরে সেটা একটু বড় হয়, প্রসারিত হয়। ফর এক্সাম্পল সব থেকে ভালো বোঝা যায় সেটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। দেখবে একটা বেলুন যদি তুমি তাকে হালকা অল্প বেশি বেশি গ্যাস ভরনি এরকম অবস্থায় রেখেছো হালকা দিয়ে, ওকে যদি তুমি আস্তে আস্তে উষ্ণ জায়গায় নিয়ে যাও দেখবা বেলুনটা আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, কারণ তার ভেতরের গ্যাস কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। বিকজ চার্লসের সূত্র অনুসারে তোমরা পড়েছিলা উষ্ণতা বাড়লে গ্যাসীয় পদার্থের আয়তন বাড়ে। প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রিতে যা আয়তন ছিল তার কত হয় 1/273 অংশ। নিশ্চয় মনে আছে? তো আমরা এই ঘটনাগুলোকে এখানে আলোচনা করব, ঠিক আছে? তো তাপীয় প্রসারণ প্রথমেই কাকে বলে? কোনো পদার্থকে তাপ দিলে সেটি প্রসারিত হয়, এই ঘটনাটাকে বলা হয় তাপীয় প্রসারণ। তাহলে স্যার তাপীয় প্রসারণ কাকে বলে? সিম্পল, কোনো পদার্থকে তাপ দেবা সেটা প্রসারিত হবে। যে কোনো পদার্থ নাও তুমি, যাকেই তুমি তাপ দেবা সেটা প্রসারিত হবে। যেমন ধরো কঠিনকে যদি তাপ দাও তাহলে কঠিনের প্রসারণ হবে। এবার এই কঠিনের যেহেতু কি আছে বলতো, আকার আকৃতি আয়তন সবই আছে, তাই আমরা বলে দিই যে একটা কঠিন পদার্থ, ধরো আমি একটা ঘনক নিলাম, একটা ঘনক। তাহলে যদি একটা ঘনক নাও তাহলে লক্ষ্য করো ঘনকের দৈর্ঘ্য আছে, ঘনকের প্রস্থও আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থযুক্ত যদি একটা জায়গা দেখো সেটাকে বলো ক্ষেত্রফল। আবার শুধু দৈর্ঘ্যও থাকতে পারে, যেমন একটা তার। তাহলে কঠিন পদার্থের আকার আকৃতি আছে মানে কঠিনের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এবার বলতো এটার প্রস্থ কি একটা তারের? স্যার নাই, তারের কোনো প্রস্থ নাই। কেন? তারের শুধু কি থাকে, দৈর্ঘ্য থাকে। যেমন অঙ্কের স্যার তোমাদেরকে পড়িয়েছিলেন পয়েন্ট বা বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই, মনে পড়ছে? তাকে বিন্দু বলা হয়। তার মানে একটা বিন্দুকে টাইপিক্যালি আঁকা খুব মুশকিল। এটা একটা বিন্দু না, এটা অনেক বড় হয়ে গেল, অনেক বিন্দু আছে, বিন্দুকে টিপিক্যালি আঁকতেই পারবে না, এত ছোট বিন্দু। যাও, তো কঠিনের যেহেতু দৈর্ঘ্য আছে তাই কঠিনের দৈর্ঘ্য প্রসারণ হয়, তাই আমরা কঠিনের পড়ব দৈর্ঘ্য প্রসারণ। তেমনি কঠিনের দৈর্ঘ্য ক্ষেত্রফল দুটো যদি একসাথে বেড়ে যায়, ধরো আমি এরকম একটা পাতা নিলাম, এই পাতার শুধু দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, কোনো উচ্চতাই নাই, এটার শুধু একটা পাতা ভাবো। তাহলে এর কি হবে? তাপ দিলে দৈর্ঘ্য বাড়বে, আবার কি বাড়বে? প্রস্থও বাড়বে। তাহলে একটা হোল এটার কি বাড়বে? ক্ষেত্রফল বাড়বে। তাই কঠিনের কি প্রসারণ হবে? ক্ষেত্র প্রসারণও হবে স্যার। আবার ওটারই যদি উচ্চতা থাকতো, যেমন একটা লুডোর ছক্কা ভাবতে পারো, বা তোমরা যে কিউবকে ঘোরাও, রুবিক কিউব বলে নাকি, কি বলে ওটাকে, তো ওই যাই হোক, হ্যাঁ রুবিক্স কিউব, তো ওইটা যদি ঘোরাও তার দেখবা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে, তাহলে তার কি হয়? আয়তন প্রসারিত হয়। তার মানে আমরা দেখলাম কঠিনের 3 প্রকার প্রসারণ হয়: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। কিন্তু দুর্ভাগ্যক্রমে যে তরল পদার্থ আছে তার কিন্তু কোনো আকার আকৃতি নাই, তরলের শুধুমাত্র আয়তন আছে। সেই জন্য তরলের ক্ষেত্রে আমরা শুধু আয়তন প্রসারণ পড়ব। কিন্তু তরলের আয়তন প্রসারণ আবার দুভাগে বিভক্ত, একটা হচ্ছে আপাত প্রসারণ, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে তরলের প্রসারণটা আবার দুভাগে বিভক্ত, একটা হচ্ছে আপাত প্রসারণ, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। ঠিক আছে, ছুটির সময় খাতা নিয়ে যাবে মনে করে, হ্যাঁ অবশ্যই। আর গ্যাসের না নির্দিষ্ট আকার আছে, না নির্দিষ্ট আয়তন আছে, কিছুই নাই। কিন্তু পাত্রের আয়তনকেই আমরা কি করি? গ্যাসের আয়তন ধরে নিই নাকি? পাত্রের আয়তনকেই গ্যাসের আয়তন ধরে নিই। সেই জন্য গ্যাসের ক্ষেত্রে আমরা বলবো তার আয়তন প্রসারণ হয়। তাহলে আমাদেরকে এই সমস্ত কিছু এখন পড়তে হবে। তো আমরা প্রথমেই শুরু করছি কঠিনের প্রসারণ দিয়ে। কঠিন পদার্থকে তাপ দিলে সেটি প্রসারিত হয়, এই ঘটনাকে বলা হয় কঠিনের প্রসারণ। কঠিনের প্রসারণ হয় কেন স্যার? হয় কেন না, তো ধরো একটা কঠিন পদার্থ, জাস্ট ভাবো একটা কিউবের মতো, এরকম একটা ঘনক আকার একটা কঠিন পদার্থ, জাস্ট ভাবো। এবার তুমি জাস্ট মনে মনে ভাবো যে এই ঘনকাকার কিউবের যে শীর্ষ বিন্দুগুলি আছে, সেই শীর্ষ বিন্দুগুলিতে ধরো পরমাণু বা আয়নগুলো আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো লোহার ধরো এরকম একটা স্ট্রাকচার আছে। এখন আমরা যদি দেখি লোহার স্ট্রাকচার এরকম আছে, আমি জাস্ট ভাবছি এই লোহাটাকে নিয়ে আর এই লোহাটাকে নিয়ে, জাস্ট ভাবো, মনে মনে ভাবো একটু জাস্ট। এখন এই যে দুটি লোহার পরমাণু পরস্পরের সাথে যুক্ত আছে, এটা একটা বন্ধন, হ্যাঁ না বলো? যেমন সোডিয়ামের সাথে ক্লোরিন থাকলে কি হয়? সোডিয়াম ক্লোরাইড একটা আয়নীয় বন্ধন তৈরি করতো। সেরকমই চিনির সঙ্গে চিনিতেও এরকম কঠিন পদার্থের বন্ড থাকতো, এরকম একটা বন্ড আছে, দেয়ার ইজ এ বন্ড। আবার এই বন্ডগুলোর দুই পাশে লোহার এই পরমাণুটা কি হয়? ভাইব্রেট করতে পারে।
যেমন ধরো আমি এটাকে যদি পুরো পরম উষ্ণতায় নিয়ে চলে যাই 0 কেলভিনে, তখন দেখা যায় এর সমস্ত কিছুর এনার্জি 0 হয়ে যায়। কেন স্যার? তোমরা গ্যাসের প্রসারণ অধ্যায়ে পড়েছো স্যার ই সমান হয় 3/2 কেটি, মনে আছে কিনা ঠিক আমি জানি না। এবার টিটা যদি 0 হয়ে যায় পরম শূন্য উষ্ণতায়, তাহলে তার এনার্জি কত হয়ে যায় স্যার? 0। যখন এই ঘনকটাকে আমি 0 কেলভিন উষ্ণতায় নিয়ে যাব, তখন এর সমস্ত কিছুর এনার্জি 0 হয়ে যাবে, বলে এই কণাটা কাঁপতেও পারবে না, চুপচাপ হয়ে যাবে। কিন্তু যত আমি 0 কেলভিন থেকে আস্তে আস্তে বাড়াবো, যেমন ধরো আজকে ঘরের টেম্পারেচার তোমাদের 27 ডিগ্রি সেলসিয়াস, মানে আমি এখন নিয়ে এসেছি তাকে 300 কেলভিন টেম্পারেচারে। নিশ্চয়ই জানো 27 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে 300 হয়ে যায়। 300 কেলভিন টেম্পারেচার যদি দেখো, এরা ভাইব্রেট করছে এরকম ভাবে। কেন ভাইব্রেট করছে? বিকজ দেয়ার ইজ সাম এনার্জি, এদের মধ্যে কিছু শক্তি পেয়ে গেছে, তো শক্তি পাওয়ার জন্য ভাইব্রেট করছে। এবার ধরো একে আমি আরো গরম করছি, দিয়ে গরম করতে করতে 150, 200, 300 ডিগ্রি সেলসিয়াস করে দিচ্ছি, তখন এর ভাইব্রেশনটা কি হবে স্যার? আরো বাড়বে। তো ভাইব্রেশন বাড়লে ধরো এটা ভাইব্রেট করতে করতে দূরে সরে যাচ্ছে, এটা ভাইব্রেট করতে করতে দূরে সরে যাচ্ছে, তাহলে এদের মধ্যে গ্যাপটা কি হয়ে যাচ্ছে স্যার? বেড়ে যাচ্ছে। গ্যাপ বাড়ছে মানে দৈর্ঘ্যটা কি হয়ে যাচ্ছে? প্রসারিত হচ্ছে। বলো প্রস্থও কি হবে? প্রসারিত হবে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই যদি প্রসারিত হয়, কঠিনটা অ্যাজ এ হোল কি হবে? প্রসারিত হবে। সেম ঘটনা তরলের ক্ষেত্রেও হচ্ছে। দুটি তরলের কণা এরকম ভাবে পরস্পরের সাথে যুক্ত আছে, আমি যত গরম করব এই বন্ধনটা আস্তে আস্তে কি হয়ে যাবে? লুজ হয়ে যাবে, হ্যাঁ না বলো? এবং আস্তে আস্তে এই বন্ধনটা ছিঁড়ে যাবে, দিয়ে তখন কি হবে? এরা মুক্ত হয়ে যাবে এবং তখন আয়তন আরো বাড়বে। তাহলে এইভাবে কঠিন প্রসারিত হয়। কিন্তু আমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন দেবে না যে কঠিনের প্রসারণ হয় কেন। স্বাভাবিকভাবে মাধ্যমিকে এরকম প্রশ্ন কোনদিন দেবেও না, আসবেও না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কিন্তু শিখতে তো আমাদেরকে সবই হবে। তো যাই হোক, বেসিক টুকু শোনো যে কঠিনের প্রসারণ কেন হয়। তাহলে এটা হচ্ছে কারণ। তো যদি কোনো একটা রড থাকে, শুধু একটা তার ভাবো, তাহলে তার তো কোনো দৈর্ঘ্য, তার তো কোনো প্রস্থ নাই, তার মানে আমরা ভাবতে পারি এরকম ভাবেই লোহার পরমাণুগুলো পরস্পরের উপর সজ্জিত অবস্থায় আছে। তাহলে এর তো আর ওপর নিচে কিছুই নাই স্যার, শুধু তার একটা। এবার একে যদি গরম করি, দেখো তো এইগুলোর মধ্যে ডিস্টেন্স বাড়বে, হ্যাঁ না বলো? তাহলে তারটা দৈর্ঘ্যে কি হবে স্যার? বাড়বে। সিমিলারলি ভাবো এরকম একটা দৈর্ঘ্য প্রস্থযুক্ত শীট আছে, তার মানে কি পরমাণুগুলো কি স্যার এইভাবে সজ্জিত আছে? হ্যাঁ না বলবে প্লিজ। বলতো এদের গ্যাপ যদি বাড়ে, এদেরও গ্যাপ কি হবে? বাড়বে। অ্যাজ এ হোল তাহলে দৈর্ঘ্য বাড়বে, অ্যাজ এ হোল তাহলে কি হবে স্যার? প্রস্থ বাড়বে। তাহলে তার কি বাড়ছে দেখো তো? ক্ষেত্রফল বাড়ছে। তার মানে অ্যাজ এ হোল যদি আমি এখানে কি রাখতাম? উচ্চতা দিতাম, তাহলে উচ্চতাটাও বাড়লে পরে তার আয়তনটা কি হয়ে যেত? বেড়ে যেত। এইভাবে কঠিনের প্রসারণ হয়। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে? বলবে প্লিজ। তাহলে কঠিনের প্রসারণ সম্বন্ধে আমরা পড়বো প্রথমে দৈর্ঘ্য প্রসারণ, তার আগে আমরা একটু দ্বিধাতব পাত সম্বন্ধে পড়ে নিই। দেখলাম কঠিন পদার্থ প্রসারিত হয়। দ্বিধাতব পাত কাকে বলে? নামেই দেখতে পাচ্ছ দ্বি মানে দুই, ধাতব পাত মানে দুটি ধাতুর পাত। এখন এই দুটি ধাতব পাতকে আমরা ভিন্ন ধাতু দিয়ে তৈরি করি। যেমন ধরো একটা হতে পারে লোহা, একটা তামা, তামার সাথে ধরো অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে দিলাম, এরকম টাইপের দুটি ধাতুর পাত হতে পারে। এখন দুটি ধাতুর পাতকে জোড়া লাগানোর সব থেকে বেস্ট উপায় কি স্যার? শোল্ডারিং বা ঝালাই করে দেওয়া, বা লেদে নিয়ে গিয়ে যেটা ঝাল করে, নাকি আমরা পাতি কথাই বলি, শোল্ডারিং করা। সো শোল্ডারিং করা সব থেকে বেস্ট উপায়। কিন্তু দেখো শোল্ডারিং এর সমস্যা আছে, ওকে যদি জল বাতাসের মধ্যে রেখে দাও না, তাহলে শোল্ডারিংটাতে আস্তে আস্তে মরচে পড়ে যায়, যে দেখবো অনেক সময় এটা ভঙ্গুর হয়ে যায়, সেই জন্য অনেক সময় টেকে না। আমি ভাবছি একটা ব্রিজ বানাবো, ভাবো জাস্ট, সেই ব্রিজে যদি এরকম শোল্ডারিং করি, এমন তো ভয় বা রিস্ক থেকে যাবে যে শোল্ডারিংটা আমার কি হতে পারে? কোনো কারণে নষ্ট বা খুলে যেতে পারে, কারণ কোনো সময় ব্রিজে তো একসঙ্গে অনেক যানবাহন চলবে। সেই জন্য শোল্ডারিং ইজ নট এ গুড অপশন টু মেক আ ব্রিজ। একটা ব্রিজ বানাতে গেলে যখন দুটো ঝালা বা দুটো পাতকে আমি জোড়া লাগাতে যাব, তখন শোল্ডারিং ইজ নট এ গুড অপশন। আর একটা কি অপশন হতে পারে স্যার? নাট বল্টু, যেটাকে আমরা বলি নাট ইউজ করতে পারি। নাট ইউজ করতে পারি, ট্রু, বাট আমরা ব্রিজকে বানাচ্ছি এমন ভাবে যেন এটা 20, 40, 50, 60 বছর চলে। কিছু কিছু ব্রিটিশ পিরিয়ডের ব্রিজ আজও চলছে, তোমরা জানো সেটা, যেমন আমাদের হাওড়া ব্রিজ ভাবতে পারো। তো যাই হোক, কিছু কিছু ব্রিজ এরকম ভাবে চলছে, তার মানে আমরা 1-2 বছরের জন্য বানাই না, বানালে পরে এটাকে 60, 70, 100 বছরের পর্যন্ত বানাই। এবার নাট বল্টু দিলে কি হতে পারে? যে গাড়ি যখন যায় তোমরা দেখবে ব্রিজটা কি করে? ভাইব্রেট করে। তো স্যার ব্রিজ যদি এরকম করে ভাইব্রেট করে, এমনও তো হতে পারে নাট বল্টুটা খুলে যেতে পারে, আস্তে আস্তে লুজ হতে পারে, অবভিয়াসলি স্যার হতে পারে। ক্লিয়ার হয়েছে? 2 নম্বর, কেউ ইচ্ছা করে হয়তো নাটটাকে লুজ করে দিল ব্রিজের ক্ষয় ক্ষতি করার জন্য, হতেই পারে কেউ, তাই না? তো এইগুলোর জন্য কি হতে পারে? আমাদের নাট বল্টু ইজ নট এ গুড অপশন। তখন আমাদেরকে কি করা হয়? একটা বিশেষ প্রসেস, দ্যাট ইজ কল্ড রিভেট। জাস্ট ভাবো রিভেটিং জিনিসটা কি। ধরো এরকম দুটো মেটালিক পাত আছে, আমি কি করছি? তাদেরকে জোড়া লাগানোর ব্যবস্থা করছি। দিস আর টু মেটালিক পাত।
এবার আমি কি করলাম, মোটা মোটা পাত ধরো, এরকম করে জোড়া লাগাবো, তো এরকম করে জোড়া লাগানোর জন্য দুটোকে এরকম করে রাখলাম, ঠিক আছে, যেখানে জোড়া লাগাতে হবে। এবার আমি কি করলাম, নর্মাল এই রুম টেম্পারেচারে যা আছে এখানে 2-3-4টে ছিদ্র করলাম। তাহলে এই ছিদ্রগুলো করা হলো। এবার একে গরম করা হলো। যদি একে গরম করা হয় এর দৈর্ঘ্য বাড়বে, প্রস্থ বাড়বে, অ্যাজ এ হোল তার ক্ষেত্রফল বাড়বে। যদি ক্ষেত্রফল বাড়ে তাহলে যে ছিদ্রটা আমি রুম টেম্পারেচারে করেছিলাম, বেশি উষ্ণতা বাড়ালে তার এই ছিদ্রটারও ক্ষেত্রফল কি হবে স্যার, বাড়বে। তার মানে যখন রুম টেম্পারেচারে যে হোল বা ছিদ্রটা করেছিলাম যা ছিল, এখন উষ্ণতা বৃদ্ধির ফলে সেই ছিদ্রটা কি হয়েছে, ক্ষেত্রফল বা সাইজ কি হয়ে গেছে স্যার, বেড়ে গেছে। এবার সাইজ বড় অবস্থায় ওই ছিদ্রের মধ্যে ওই রকম মাপের, ওই বড় মোটা মাপের একটা কোনো আমি পেরেক বা নেল জাতীয় পদার্থ দিয়ে দিলাম, মেরে ঠুকে বসিয়ে দিলাম। এবার একে ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করতে দিলে কি হবে, এটা আস্তে আস্তে সংকুচিত হবে, হ্যাঁ না বলো। যখন সংকুচিত হবে ওই ছিদ্রের মধ্যে ওই যে নেলটা দিয়েছিলাম সেটা তাকে কামড়ে বসে যাবে, হ্যাঁ না বলবে, কারণ সে তাকে টাইটলি বসিয়ে যাবে। দিয়ে এটাকে যদি পিটিয়ে বন্ধ করে দেওয়া হয়, তোমার ক্ষমতা নাই এটাকে আর খোলার। এটাকে খোলার একমাত্র উপায় কি হতে পারে বলো, সেটাকে আবার কি করা, গরম করা, এবং তার থেকেও বেশি উষ্ণতায় গরম করা, তবেই এটাকে তুমি খুলতে পারবে। এই প্রসেসটাকে বলছি আমরা রিভেট। বুঝাতে পারলাম ব্যাপারটা, এই প্রসেসিংটাকে বলছি রিভেটিং। সেই জন্য তোমরা হাওড়া ব্রিজে গেলে দেখবে যেখানে যেখানে জয়েন্ট আছে এরকম মোটা মোটা নাট বল্টুর মতো আছে, ওগুলো দেখবে রিভেট করা, দুই সাইডে দেখবে এরকম মোটা মোটা আছে, কোনো জায়গায় নাট নাই। তার কারণই হয়েছে এটা, যে এটা যেন খুলতে না পারে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবং এটা সব থেকে মজবুত অবস্থায় ধাতু থাকবে, এরকম ভাবে রিভেট করে রেখে দিয়েছি। এবার ধরো এরকম রিভেট একটা করা ধাতু আছে, আমি ধরো একটা নিয়েছি তামার, একটা নিয়েছি লোহা। এবার ধরো সত্যি একে গরম করলাম, রিভেট অবস্থায় গরম করলাম। এবার রিভেট অবস্থায় গরম করলেই তো আটকে বসে আছে। এবার তামা আর লোহার মধ্যে দেখা যায় সব ধাতুর প্রসারণ একই হয় না, তামার প্রসারণ অনেক বেশি হয়, লোহার প্রসারণ অনেক কম হয়। তো যেহেতু তামার প্রসারণ অনেক বেশি হয়, তামা খুব সহজে বেশি প্রসারিত হতে চাইবে, আর লোহা কম প্রসারিত হতে চাইবে। সেই জন্য এই ধাতব পাতটা কি হবে বলতো, এরকম ভাবে বেঁকে যাবে। কেন বেঁকে যাবে? এই যে বেঁকে যাচ্ছে তার কারণ কি, যে প্রসারিত বেশি হতে চাইছে সে উত্তল তলে চলে যাবে, কারণ সে বেশি প্রসারিত হয়েছে। আর যে কম প্রসারিত হবে সে কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। যেমন ধরো এই ক্ষেত্রে আমরা এরকম দুটো মেটালিক পাতকে নিলাম যাদের দেখো দৈর্ঘ্য সমান, কিন্তু যখনই গরম করব এইটা এরকম করে বেন্ড হয়ে যাবে। কেন বলতো, দেখো এইটার দেখো প্রসারণ অনেকটা বেশি হয়েছে, দেখো এর প্রসারণটা দৈর্ঘ্যটা অনেক বড়, রাদার দ্যান এইটা দেখো এটার প্রসারণ অনেকটা কম। দেখতে পাচ্ছ নিশ্চয়ই ছোট আছে এটা, মানে ফিতে নিয়ে যদি এটাকে মাপো আর এটাকে মাপো, অবভিয়াসলি এটা বড় হবে। তাহলে উত্তল পৃষ্ঠে কে চলে যাবে স্যার, তামা। লোয়ার পৃষ্ঠে কে চলে যাবে, তাহলে তামা উত্তল পৃষ্ঠে কেন গেল, কারণ তামার প্রসারণটা এখানে কি হচ্ছে স্যার, বেশি, আর লোহার প্রসারণটা কম। তাহলে মাথায় রাখবা, দ্বিধাতব পাতকে যদি উত্তপ্ত করা হয় সেটি বেঁকে যায়। কেন? কারণ এক্ষেত্রে দুটি ধাতুর প্রসারণটা কি হচ্ছে, আলাদা। কিন্তু যদি দুটি ধাতু একই হতো তাহলে বেঁকে যেত না, হ্যাঁ না বলো। সেই জন্য লোহার ব্রিজ বেঁকে যায় না। কেন স্যার? কারণ লোহার ব্রিজ তৈরি হয় লোহা দিয়েই, ওখানে তামা দিয়ে দেয় না তো, তাহলে বেঁকে যাওয়ার চান্স থাকতো। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি ব্যাপারটা? তো লোহা দিয়েই তৈরি হলে তো বাঁকবে না স্যার, একই প্রসারণ হবে সব জায়গায়। কিন্তু যখন দুটো আলাদা আলাদা ধাতু দিয়ে মাপবো বা বানাবো দ্বিধাতব পাত, তখন দেখবো এটা বেঁকে যায়। উত্তল তলে যার প্রসারণ বেশি হয় সে যাবে, আর অবতল তলে সেই যাবে যার প্রসারণ কম হবে। এর ব্যবহার কোথায় স্যার? এটা অগ্নি সংকেত বা ফায়ার অ্যালার্মে ব্যবহার হয়। সো এটার ব্যবহারটা মাথায় রাখবা, অগ্নি সংকেত বা ফায়ার অ্যালার্মে ব্যবহৃত হয়। বাট মাথায় রাখবা এখন আর এগুলো ইউজ হয় না, আগে ইউজ হতো। এখন হয় থার্মিস্টর বলে একটা পদার্থ আছে যেটা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি, থার্মিস্টর, সেটা দিয়ে আমরা এখন ফায়ার অ্যালার্মটাকে বানাই ডিজিটাল সার্কিটের মারফত। সেখানে ডিজিটালি সব করা হয়। যাই হোক, এই হলো গল্প। তাহলে সব ধাতুই কি প্রসারিত হয় স্যার? হ্যাঁ। এমন কোন ধাতু কি পাওয়া যেতে পারে যেটা প্রসারিত হয় না বা খুব কম হয়? হ্যাঁ আছে, ইনভার। নিশ্চয় ধাতুবিদ্যায় পড়েছো, লোহার একটি সংকর ধাতু ইনভার। তাহলে ইনভার স্যার হচ্ছে এমন একটা ধাতু যেটা কি হয়, সহজে প্রসারিত হয় না। সেই জন্য আমরা স্কেল বা এগুলো সব কি দিয়ে তৈরি করি, ইনভার দিয়ে তৈরি করি। দেখবে 9 এ একটা কোশ্চেন ছিল, স্কেল ইনভার দিয়ে কেন তৈরি হয়, বা একটা স্কেল কাঠ দিয়ে কেন তৈরি হয়? কারণ কাঠ তাপের কুপরিবাহী, কুপরিবাহী হওয়ার জন্য সেটা প্রসারিত হবে না, সেই কারণে আমরা স্কেলকে কাঠ দিয়ে তৈরি করি। ভাবো একটা স্কেল যদি লোহা দিয়ে তৈরি হতো, এইরকম একটা মেটালিক স্কেল, এই স্কেলটা যে উষ্ণতায় আছে, ধরো এই উষ্ণতা আমি দাগগুলো কেটেছি, এবার একে যখন গরম হয় বা আমি বাইরে নিয়ে গেলাম 50 ডিগ্রিতে, তখন এটা সামান্য পরিমাণ বেড়ে যাবে। তুমি বলবে স্যার চোখে দেখতে পাচ্ছি না। আরে ভাই এতটাও বাড়বে না, যদি চোখে দেখবি এতটাও বৃদ্ধি পায় না। তো কিছুটা বাড়লে পরেও এদের মধ্যে যে স্কেলের গ্যাপ গুলো আছে 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, এই গ্যাপ গুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, তাহলে প্রসারিত হবে। তাহলে পাঠটা আমার কি হয়ে যাবে স্যার, ভুল হবে।
দেয়ার উইল বি এরর। সো এরর তো এখানে তুমি পাবা ভাই। সো দেয়ার উইল বি এরর। সো এই এররটা ভুল যাতে না হয় সেই জন্য আমরা বলি এই স্কেলটা যে উষ্ণতায় বানানো হয়েছে সেই উষ্ণতাতেই সঠিক পাঠ দেবে। যদি এর থেকে উষ্ণতা কম করা হয় ছোট হয়ে যাবে, এর থেকে উষ্ণতা গরম করা হয় বড় হয়ে যাবে, তাহলে এর মাঝের যে গ্যাপ গুলো আছে সেম থাকবে না, পাঠ আমার ভুল হবে। সেই জন্য সব থেকে বেটার এটাকে বাদ দিয়ে কাঠ বা প্লাস্টিক দিয়ে বানানো। কাঠ বা প্লাস্টিক কখনোই এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে না। আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি ব্যাপারটা, বুঝাতে পেরেছি। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কনসিডার করো যে তোমার কাছে একটা ধাতব দণ্ড আছে যার দৈর্ঘ্য হচ্ছে L1 T1 উষ্ণতায়। জাস্ট ভাবো, তাহলে আমরা ধরে চলছি যে আমাদের কাছে প্রাথমিক উষ্ণতা হচ্ছে স্যার T1, প্লিজ শুনবে, আর প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে স্যার L1। আমি ধরলাম যে একটা আমি এরকম পাতলা রড নিয়েছি যার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1 আর প্রাথমিক উষ্ণতা হচ্ছে T1। T1 উষ্ণতায় তার দৈর্ঘ্য হচ্ছে L1। T1 উষ্ণতায় তার দৈর্ঘ্য হচ্ছে L1। ওকে, এখন আমি কি করলাম, একে গরম করব। গরম করলে সেটা কি হয়ে যাবে স্যার, প্রসারিত হবে। তো আমি গরম করে ধরো এর উষ্ণতাটাকে বাড়ালাম, কত করলাম T2, তাহলে দেখো দৈর্ঘ্যটা বেড়ে গেছে। আই হোপ বুঝতে পারছো। তাহলে উষ্ণতা করলাম T2, দৈর্ঘ্য বাড়লো L2। তাহলে আমি ধরলাম যে অন্তিম উষ্ণতা, তো স্যার অন্তিম উষ্ণতা হচ্ছে আপনার T2। T2 মানে আমি উষ্ণতা বাড়িয়েছি, উষ্ণতাকে বাড়িয়েছি তাহলে দৈর্ঘ্যও বাড়বে। আমরা ধরে নিলাম যে অন্তিম দৈর্ঘ্য কত হচ্ছে স্যার L2। L2 হচ্ছে আমার অন্তিম দৈর্ঘ্য। তাহলে এখন আমরা কি এখানে উল্লেখযোগ্যভাবে বলতে পারি যে স্যার দৈর্ঘ্য আপনার বৃদ্ধি হয়েছে L2 মাইনাস L1। এবার পরীক্ষা নিরীক্ষা করা গেল, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা এটা ডিপেন্ড করছে প্রাথমিক দৈর্ঘ্যের উপর। অর্থাৎ তুমি প্রথম অবস্থায় যে দৈর্ঘ্যটা নিয়েছিলে তার সঙ্গে সমানুপাতিক। যদি প্রাথমিক দৈর্ঘ্য বেশি হয় দৈর্ঘ্য বৃদ্ধি বাড়বে, প্রাথমিক দৈর্ঘ্য কম হলে দৈর্ঘ্য বৃদ্ধি কম হবে। উদাহরণ দিচ্ছি, ধরো একটা লোহার রড নিলাম, লোহার রড 10 মিটার দৈর্ঘ্যের এবং আমি উষ্ণতা বাড়ালাম 100 ডিগ্রি। যা দৈর্ঘ্য বৃদ্ধি হবে, বৃদ্ধি মানে L2 মাইনাস L1, দেখা গেছে সেই লোহার রডেরই যদি আমি 20 মিটার দৈর্ঘ্য নিই আর উষ্ণতা বাড়াই একই 100 ডিগ্রি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে দ্বিগুণ। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে, প্রাথমিক দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলে দৈর্ঘ্য বৃদ্ধিও কত হচ্ছে, দ্বিগুণ। তার মানে আমরা সম্পর্কটা বুঝতে পারছি, সরল সম্পর্ক। হ্যাঁ না বলবে প্লিজ। সেই জন্য আমরা এখানে লিখতে পারবো যে স্যার L2 মাইনাস L1 ইজ প্রপোর্শনাল টু L1, এটা হবে। অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য যত বেশি হবে দৈর্ঘ্য বৃদ্ধিও তত বেশি হবে। আর 2 নম্বর ফ্যাক্ট তোমরা নিজেরাই বলতে পারবে যে উষ্ণতাকে যত বেশি বাড়াবো দৈর্ঘ্য বৃদ্ধিও তত বেশি হবে। স্যার 10 ডিগ্রি বাড়ালে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে 20 ডিগ্রি বাড়ালে তার দৈর্ঘ্য দ্বিগুণই বাড়বে। স্যার যত উষ্ণতা বাড়াবো দৈর্ঘ্য বৃদ্ধি তত বেশি হবে। সেই জন্য আমরা এখানে বলতে পারবো যে L2 মাইনাস L1 ইজ প্রপোর্শনাল টু উষ্ণতা বৃদ্ধি কত, T1, T2 মাইনাস T1। তোমরা ভেদ যদি পড়ে থাকো জানো বাঁ দিকটা যদি সেম হয় ডান দিকগুলোকে গুণ করে দেওয়া যায়। হ্যাঁ না বলবে প্লিজ। তো যৌগিক ভেদের নিয়ম অনুসারে দেখো বাঁ দিকটাতে সব সেম আছে, দ্যাট ইজ L2 মাইনাস L1। তো স্যার আমি লিখতে পারবো L2 মাইনাস L1 সমান L1 ইন্টু ব্র্যাকেটে কত লিখতে পারবো, T2 মাইনাস T1। হ্যাঁ না বলবা প্লিজ। তাহলে আমরা এখানে দেখো L2 মাইনাস L1 সমান লিখতে পারছি, এটা সমান নয়, সরি সমানুপাতিক। তাহলে L2 মাইনাস L1 ইজ প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 মাইনাস T1 পেলাম। আর জানো সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা সমান আসে আর ধ্রুবক আসে। তো স্যার এখান থেকে আমরা লিখতে পারবো দেখো L2 মাইনাস L1 সমান একটা ধ্রুবক। ধ্রুবককে আমরা কে লিখি কিন্তু সব জায়গায় কে লিখি না। যেমন ধরো যখন আমরা চার্লসের সূত্র পড়তাম এই প্রথম যখন আর লিখেছিলাম PV = nRT, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লিখি আমরা। এখানে আমরা লিখবো আলফা, এখানে লিখবো আলফা। দেখো এটাকে দেখতে একই রকম লাগলেও এটা সমানুপাতিক চিহ্ন, এটা আলফা, তাই আমি নিচে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে স্যার আমার আলফা, এটা হচ্ছে আলফা। আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1 নিশ্চয়ই কোনো সমস্যা আমার নাই। কেন স্যার, না তো এইটা তো ছিলই, শুধুমাত্র সমানুপাতিক তো এই দুটো জিনিস ছিল। তাহলে এখানে আলফাটা কি স্যার, এখানে আলফা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। হ্যাঁ না বলবা নিশ্চয়, আমি সমানুপাতিক ধ্রুবকই বার করেছি। আলফাটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, কিন্তু এর একটা বিশেষ নাম আছে স্যার, এর বিশেষ নাম আছে। এটাকে বলা হয় দৈর্ঘ্য
প্রসারণ গুণাঙ্ক, এটাকে বলবো আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটা একটা নাম আছে, এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর এবং এটি পদার্থের উপাদানের উপর নির্ভর করে। উপাদান মানে লোহার ক্ষেত্রে আলাদা, তামার ক্ষেত্রে আলাদা, সীসার ক্ষেত্রে আলাদা। তাহলে এই যে আলফাটা পেলা, এটাকে বলছো তুমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এবং এটি বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন, অর্থাৎ তুমি যদি তামা নাও আলাদা হবে, সীসা নাও আলাদা হবে, লোহা নাও আলাদা হবে, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা কি হবে স্যার? আমার আলাদা আলাদা হবে। তাহলে এখন আমরা একটা সিম্পল ফর্মুলা পেলাম, L2 - L1 সমান আলফা ইন্টু L1 ইন্টু T2 - T1, দেখতে পাচ্ছ। এবং এখান থেকে কি আমি আলফা সমান লিখতে পারবো? দেখবে প্লিজ, আলফা সমান এটা বাই এটা, হ্যাঁ না বলবা? তাহলে স্যার আলফা সমান লিখতে পারবো L2 - L1 বাই কত লিখবো স্যার? L1 গুণিত T2 - T1। এইটা হচ্ছে আমার আলফার একটা সম্পর্ক, যেটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। সো আলফা সমান L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1, এটাই হবে সিম্পল কথা। আবার দেখো, আমরা যদি এই সমীকরণটাকে নিয়ে একটু ভাবি, তাহলে দেখো তো L1টাকে কি আমি ডান দিকে পাঠাতে পারবো? হ্যাঁ স্যার, মাইনাস আছে। তাহলে আমি লিখতে পারবো, দেখো L2 সমান L1 এদিকে চলে গেল, আর কি লিখবো স্যার? প্লাস নাকি, প্লাস L1 আলফা কি লিখবো? T2 - T1। হ্যাঁ স্যার। আর দেখতে পাচ্ছ ডান দিকে L1 কমন যায়, সেই জন্য আমরা এখান থেকে আর একটা রিলেশন পেতে পারি, L2 সমান না তো স্যার L1 1 প্লাস আলফা T2 - T1, এটাও তোমাদের বইয়ে থাকবে। সো এটা হচ্ছে অন্তিম দৈর্ঘ্যের সম্পর্ক বা ফর্মুলা। সো অন্তিম দৈর্ঘ্য L2 সমান L1 ইন্টু ব্র্যাকেট 1 প্লাস আলফা T2 - T1। এই হচ্ছে সমস্ত কিছু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিয়ে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের সিলেবাসে এগুলো আসবে না পরীক্ষায়, কিন্তু এত কিছু ক্যালকুলেশন আসবে না। কিন্তু জেনে রাখতে হবে, তোমাদের কিছু বইয়ে দেওয়া আছে, এখনো পর্যন্ত মাধ্যমিকে আসেনি। তোমাদের সময় যদি চলে আসে, কিছু করার নাই, কারণ কি ডে বাই ডে কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড হচ্ছে। আর এবছর রিস্ক কিছুই নেওয়া যাবে না, তাই না? আমাদের সরকারও নতুন এসছে অবভিয়াসলি, বা মাইন্ডসেট হয়তো চেঞ্জ হবে, কোশ্চেন প্যাটার্ন হয়তো চেঞ্জ হবে। প্যাটার্ন মানে কি, একটু ডেপথে যাব, তো প্রথম বছর আমরা কিছুই বলতে পারবো না। সেই জন্য সবই পড়তে হবে বাবা। সাজেশনও করতে বানাতে বসেছি না, মাথা গন্ডগোল করছে, আমি কি সাজেশন বানাবো, তো খুব প্রবলেম হচ্ছে, যেহেতু কোশ্চেন সেট না দেখলে পরে বুঝতে পারছি না। এবার পারুল টার্গেট যা আছে তো পুরোনো বছরেরই আছে, সবই একই রকম করে পাল্টায়নি, যাই হোক। তো এই হচ্ছে গল্প। আলফা সমান L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখন আমরা যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ও মাত্রা জানতে চাই, তো স্যার আলফার ফর্মুলাটা একটু আগে বলেছিলাম নাকি রে? সম্ভবই বলতো, কি বলেছিলাম আলফার ফর্মুলাটা? ওপরে কি ছিল? L2 - L1, নিচে কি ছিল তাহলে? বাই L1 ইন্টু। এখান থেকে দেখো আমি আলফার সংজ্ঞাটাকে বলবো, এখান থেকে আমি আলফার সংজ্ঞা বলবো। কি স্যার সংজ্ঞা হবে? শুনবে ভালো করে, লিখবো না। দেখো নিচের দুটোকে যদি 1 করে দাও, L1 সমান 1, T2 - T1 সমান 1, তাহলে L2 - L1 সমান কি আলফা হয়ে যাবে? হ্যাঁ স্যার। তার মানে আমরা এইভাবে বলবো, ভালো করে শুনবে, একটু দুবার বলবো। একক প্রাথমিক দৈর্ঘ্য যুক্ত কোনো কঠিন পদার্থের দণ্ডের উষ্ণতাকে একক বৃদ্ধি করা হলে তার যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আই রিপিট, একক প্রাথমিক দৈর্ঘ্য যুক্ত কোনো কঠিন পদার্থের দণ্ডের উষ্ণতাকে যদি একক বৃদ্ধি করা হয়, মানে এটাও একক এটাও একক। একক মানে কি? একক মানে 1 মিটার হতে পারে, একক মানে 1 সেন্টিমিটার হতে পারে। উষ্ণতার একক বৃদ্ধি মানে কি? উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, 1 কেলভিনও হতে পারে। তো তাহলে একক প্রাথমিক দৈর্ঘ্যযুক্ত কোনো একটি কঠিন পদার্থের দণ্ডের উষ্ণতা একক বৃদ্ধি করা হলে, ওই তুই ঘুমা, মাথাটা রেখে ঘুমা বাবা, রাতে ঘুমাসনি, খেলা দেখছিস, ঘুমা, রেস্ট নেওয়ার অসুবিধা নাই। তুই যেভাবে ঘুমাচ্ছিস কষ্ট হচ্ছে, ঘুমা। পড়া তো রেকর্ডেড থাকবে, তুই বাড়িতে বসে দেখে নিতে পারবি, রেস্ট নে একটু, নাহলে চোখ মুখে জল দিয়ে যা। তো একক প্রাথমিক দৈর্ঘ্যযুক্ত কোনো কঠিন পদার্থের দণ্ডের দিকে তাকাবে, উষ্ণতা যদি একক বৃদ্ধি করা হয় তাহলে তার যে পরিমাণ দৈর্ঘ্য কি হবে স্যার? বৃদ্ধি পাবে, তাকে বলা হয় তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখন তাহলে আমরা কি এটা লিখতে পারি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেহেতু অনেক বড় নাম, সেজন্য আমি শর্টে লিখছি দৈর্ঘ্য প্রসারণ, আর লাস্টে একটা উচ্চারণ করলাম না। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান, ঠিক আছে, কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধি বাই কি লিখবো স্যার? প্রাথমিক দৈর্ঘ্য, হ্যাঁ না বলো? দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। তো আমি প্রাথমিক আর দৈর্ঘ্য লিখলাম 2, প্রাথমিক 2, ঠিক আছে। প্রাথমিক দৈর্ঘ্য ইনটু কি হবে স্যার? উষ্ণতা,
তাহলে উষ্ণতা আর বৃদ্ধিকে ব্রি লিখলাম, উষ্ণতা বৃদ্ধি। নিশ্চয়ই আমরা শর্ট টার্ম সবাই জানি, ফ্রেন্ডকে 4ND লিখি, ঠিক আছে, 4ND, এটা ফ্রেন্ড তো নাকি? ও ফ্রেন্ড, ঠিক আছে, যাক নিশ্চয়ই এটা বুঝে গেছি এবার। তো এই হচ্ছে ব্যাপার। এবার ভাবো আমি যদি এর একক বার করতে চাই, ঠিক আছে, এবার যদি একক বার করতে চাই, তাহলে একক যদি দেখতে চাও প্লিজ শুনবে একটু, একক যদি দেখতে চাও তাহলে স্যার দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি? দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্য বৃদ্ধি নিশ্চয়ই দৈর্ঘ্যেরই একক হবে। তাহলে স্যার একক বার করতে গেলে আমাকে লাগবে দৈর্ঘ্যের একক। আর নিচে আছে কি স্যার? নিচে আছে প্রাথমিক দৈর্ঘ্য। প্রাথমিক দৈর্ঘ্য মানেও কি দৈর্ঘ্যেরই একক? হ্যাঁ স্যার। তাহলে এটাও স্যার দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক। আর নিচে পড়ে থাকছে কি? এটা উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধি মানে উষ্ণতার একক। তাহলে আমরা এত কিছু পেলাম। লক্ষ্য করে দেখতে পাচ্ছ নিশ্চয় যে তোমাদের দৈর্ঘ্যের একক আর দৈর্ঘ্যের একক কেটে যায়। তো দৈর্ঘ্যের একক যদি কেটে যায় তাহলে আমরা আলফা এর একক লিখতে পারবো কি স্যার? না, তো আলফার একক লিখতে পারবো 1 উষ্ণতার একক। এর থেকে বোঝা যায় যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। কেন স্যার? দেখো দৈর্ঘ্যের এককগুলো কি হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে। এই কোশ্চেনটা মাধ্যমিকে এসছে যে দেখাও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, এবং যাদের সেকেন্ড টার্মে এই চ্যাপ্টার আছে এই কোশ্চেনটা আসবেই যে দেখাও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, সেটা দেখানোর জন্য আমরা কি দেখলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক মানে হচ্ছে দৈর্ঘ্যের একক বাই দৈর্ঘ্যের একক ইন্টু উষ্ণতার একক। তো স্যার এখানে দৈর্ঘ্যের একক কেটে যাচ্ছে, দিয়ে পড়ে থাকছে 1 উষ্ণতার একক। আর উষ্ণতার এককটা হচ্ছে কি আমরা জানি কেলভিন এসআই পদ্ধতিতে, আর সিজিএস হলে ডিগ্রি সেলসিয়াস। সেই জন্য আলফার একক যদি সিজিএস পদ্ধতিতে দেখো তাহলে স্যার ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 হবে, আর এসআই পদ্ধতিতে যদি দেখো তাহলে কি হবে স্যার? কেলভিন টু দি পাওয়ার -1 হবে। আর একটা হয় তোমরা জানো কিনা জানি না, এফপিএস পদ্ধতি, এটাতে ফারেনহাইট লিখি আমরা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। দেখাও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়। ক্লিয়ার? এবার এর মাত্রা যদি দেখতে চাও, মাত্রা, তাহলে মাত্রা কি হবে স্যার? 1 উষ্ণতা। ক্লাস 9-এ পড়েছো উষ্ণতার মাত্রা কি হয়? থিটা। উষ্ণতার মাত্রা হয় থিটা। তাহলে 1 থিটা মানে থিটা টু দি পাওয়ার -1, সেজন্য মাত্রাটা হবে থিটা টু দি পাওয়ার -1। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার দেখতে পাচ্ছ আমরা জানি সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণে 1 ডিগ্রি সেলসিয়াস মানেই কিন্তু 1 কেলভিন হয়। হ্যাঁ না বলবে প্লিজ। স্যার 1 ডিগ্রি সেলসিয়াস মানেই কিন্তু 1 কেলভিন। তার মানে 1 ডিগ্রি সেলসিয়াস যদি 1 কেলভিন হয় তাহলে আমরা এখানে একটা কথা লিখতে পারবো যে সেলসিয়াস স্কেলে আলফার যা ভ্যালু হবে কেলভিন স্কেলেও আলফার ভ্যালু সেম হবে। মানে আলফাটা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক বা মান যা হবে কেলভিন স্কেলেও তাই হবে। ধরো আমি বলে দিলাম সেলসিয়াস স্কেলে আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 2 × 10⁻⁶, তাহলে কেলভিনেও তাই হবে 2 × 10⁻⁶। কিন্তু যখনই আমি ফারেনহাইটে যাব এটা একটু আলাদা হয়ে যাবে। দেখা গেছে সেলসিয়াস স্কেলে যেটা হয়, ঠিক আছে, ফারেনহাইটে সেটা হবে 9/5 আলফা। প্লিজ রেফারিং টু মাই নোটস দেখতে পাবা 5 আলফা সি সমান 9 আলফা এফ পেয়েছো। 5 আলফা সি সমান 9 আলফা এফ, উল্টো আছে দেখতে পাচ্ছ ব্যাপারটা? এখানে আলফা সি সমান 9/5 আলফা এফ লিখেছি, তোমার নোটসে আছে আলফা এফ সমান, দেখো উল্টো আছে। ক্লিয়ার? সবই একই, ভুল নয় কিছু, ভেবো না পট করবার জন্য স্যার ভুল করছেন। দেখে নাও আমি আলফা সি সমান লিখে রেখেছি, নোটসে কিন্তু আলফা এফ সমান আছে, তাই উল্টা হবে। বুঝলো ব্যাপারটা? তাহলে এটা প্লিজ মনে রাখবো। কেন মনে রাখবো? এমসিকিউ এর জন্য। এখানে এমসিকিউ আসবে, কি দেবে? নিম্নলিখিত কোনটি আলফা সি ও আলফা এফ এর সম্পর্ককে প্রকাশ করে, তখন যেন এইটা মনে থাকে অথবা নোটসেরটা মনে থাকে, যে কোনো একটা থেকে আমরা বানিয়ে নিতে পারবো। তাই সেলসিয়াস স্কেলে আলফার যা মান হবে ফারেনহাইট স্কেলে এতটা হবে তার সম্পর্ক। ক্লিয়ার? বুঝাতে পারলাম? কোনো সমস্যা নেই? তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বলতে কি বোঝায়? বলতে বোঝায় যে 1 মিটার কোনো একটি লোহার দণ্ডের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয় তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ হবে এত মিটার। তাহলে আমি কথাটা বলছি কি 1 মিটার
লোহার দণ্ডের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি হবে 12 × 10⁻⁶ মিটার। এটা হচ্ছে মানে এটা। তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে বোঝায় যে 1 মিটার দণ্ড যুক্ত কোনো একটা লোহার দণ্ড যদি আমি উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে 12 × 10⁻⁶ মিটার। এটা হচ্ছে গল্প। তোমাদের নোটসে আয়তন দিয়ে থাকতে পারে, ঠিক আছে, আমি দৈর্ঘ্য দিয়েও দিতে পারবো, আয়তন দিয়ে, সব দিয়ে বানানো যায়। চলো প্লিজ তাড়াতাড়ি করবে একটু, অনেকটা চ্যাপ্টার পড়ানো আছে, তাড়াতাড়ি করবে। হ্যাঁ, আমাদের নোটসে আয়তন দিয়ে দেওয়া আছে, দৈর্ঘ্য দিয়েও একই হবে। দেখো আয়তনের জায়গায় শুধু দৈর্ঘ্য হবে আর ভ্যালুটা আলাদা হবে, বুঝতে পারছো নিশ্চয়ই। ক্লিয়ার? পাল্টালাম, একটু তাড়াতাড়ি করবে, পড়ানোর সঙ্গে সঙ্গে লিখলে সুবিধা যদি কারো কেউ লিখতে চাইছো। পাল্টালাম। এই প্রশ্নের উত্তর আমাকে দাও, অভিজিৎ নায়ক, দেখি কি হবে। প্লিজ একটু চুপ করবে সবাই, শোনো। বলছে একটা ইস্পাতের তৈরি ছিপি, মানে কি মুটকি যেটাকে বলো তোমরা পাতি ভাষায়, পিতলের তৈরি একটি বোতলে আটকে গেছে। তাহলে বোতলটা তৈরি পিতল দিয়ে আর এই যে ছিপিটা এটা হচ্ছে ইস্পাত। এখন আমি চাইছি যে এটাকে এরকম করে না ঘুরিয়ে, বা আটকে গেছে, আমি আর ঘুরিয়ে খুলতে পারছি না, তাহলে সংস্থাটাকে কি করব? ঠান্ডা না গরম ওকে বলতে দেবা, ঠান্ডা না গরম, তাহলে পরে এটা নিজে থেকে একটু আলগা হয়ে যাবে। বলো ব্যাপারটা কেন গরম করতে হবে? আচ্ছা তুমি বলো শেষটা। আয়তন করতে পারবো, ঠান্ডা করতে হবে, ব্যাপারটা বুঝো। দেখো ব্যাপারটা আমি ক্লাসের শুরুতেই কি বললাম, সকল পদার্থের প্রসারণ কিন্তু একই হয় না। তামা বা পিতলের প্রসারণ অনেক বেশি হয় আর ইস্পাতের প্রসারণ অনেক কম। তো যখন ভাবো এই বোতলটা তামা দিয়ে তৈরি বা পিতল, আর ছিপিটা কি দিয়ে তৈরি? লোহা বা ইস্পাত। যদি সিস্টেমটাকে গরম করা হয়, এটা যত তাড়াতাড়ি না বড় হবে এ আরো বেশি বড় হয়ে যাবে। তাহলে এই জায়গাটা কি আর খুলবে কোনোদিনও? যদি টাইট হয়ে আরো বসে যাবে। কিন্তু সিস্টেমটাকে যদি ঠান্ডা করি এটা খুব তাড়াতাড়ি সংকুচিত হয়ে যাবে। যে যত বেশি প্রসারিত হবে সে তত তাড়াতাড়ি সংকুচিত হবে। তো এই যদি সংকুচিত হয়ে যায় এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? আলগা হয়ে যাবে। সিস্টেমটাকে ঠান্ডা করতে হবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? এই বোধমূলক প্রশ্নগুলো আমাদের বুঝতে হবে। ক্লিয়ার হয়েছে কোশ্চেন? ইজ ইট ওকে? আই হোপ। পাল্টে দিলাম। দুটি দণ্ডের দৈর্ঘ্য পার্থক্য সকল উষ্ণতায় কিভাবে একই থাকবে, তার শর্ত কি? শর্তটা আমরা যদি মুখের ভাষায় একটু বলি তাহলে বোঝাতে পারবো। আগে বোঝাই ব্যাপারটা, দেখো একটু প্লিজ। ধরো এটা একটা দণ্ড আছে, কোন একটা দণ্ড, তার দৈর্ঘ্য হচ্ছে কত স্যার? ধরলাম তার দৈর্ঘ্য হচ্ছে L1 আর তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক স্যার α1 ধরলাম। আর এর উষ্ণতা কত স্যার? T1 ধরলাম। এরকমই ধরো আরো একটি দণ্ড আছে, কনসিডার করো আরো একটি দণ্ড আছে। ধরো আর একটি দণ্ড আছে, এটা হচ্ছে আর একটি দণ্ড, তার দৈর্ঘ্য হচ্ছে স্যার L2, তার দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে α2, কিন্তু উষ্ণতার দুটোই কি আছে? সেম। তাহলে দুটি দণ্ডের কথা ভাবছি, একটি দণ্ডের দৈর্ঘ্য L1 আর একটা L2, এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α1, এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত স্যার? α2, কিন্তু দুটোকে একই উষ্ণতায় রেখেছি। এখন প্রশ্ন বলছে সকল উষ্ণতায়, মানে কি একে দুটোকে যে কোনো উষ্ণতায় নিয়ে যাও, যে কোনো উষ্ণতা, তাহলে পরে কি এমন শর্ত লাঘব বা লাগু করতে হবে এক্ষেত্রে যাতে এই গ্যাপটা সর্বদা কি থাকে স্যার? সেম। হ্যাঁ না বলবা? তাদের দৈর্ঘ্যের পার্থক্য কত স্যার? এইটুকু। হ্যাঁ না বলো? তাহলে শর্ত কে বলতে পারবে আমাকে বলো? ভাবো একটু যে আমি কি মানে কি এখানে ইউজ করব ফিজিক্সের ওয়েতে যে এদের এই দুটো সব সময় সেম থাকবে। আমি আরো ভালো করে বোঝানো, আমি আরো ভালো করে বোঝাচ্ছি যে এটা একটা দণ্ড, এটা একটা দণ্ড, এদের দেখো সবসময় একটা গ্যাপ থাকছে দৈর্ঘ্যের। আমার বক্তব্য হচ্ছে আমি এদেরকে যাই গরম করি দুটোকেই একই উষ্ণতা নিয়ে যেতে হবে। কিন্তু হ্যাঁ না, আলাদা প্রসারণ আলাদা হবে। তো যদি একই হতো তো কি গ্যাপ তো সবসময় একই থাকতো রে বাবা। এ আলাদা তো, α1 α2 দেওয়া আছে। এবার
তাহলে এই গ্যাপটা সবসময় একই থাকবে। অরিত্রী কি বলছো বলো, বুঝতে পেরেছো কনসেপ্টটা? এবার কি করতে হবে তাহলে বলো আমাকে, কিভাবে ভাববো কোশ্চেনটাকে। দেখো ইটস এ রিয়েল প্রবলেম। বলো, দেখো আমার একটাই সিম্পল কথা, যে এইটা যদি গ্যাপ সেম রাখতে হয় স্যার, এ যতটা বাড়বে একেও ততটাই বাড়তে হবে, হ্যাঁ না বল। যদি এ 2 মিটার বেড়ে যায় স্যার, একেও 2 মিটার বাড়তে হবে। তার মানে দুজনের দৈর্ঘ্য প্রসারণটা কি হতে হবে, সেম। তাহলে শর্ত কি হবে, উভয়ের দৈর্ঘ্য প্রসারণ সেম। এইটাই হচ্ছে শর্ত স্যার। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ, এইটাই হচ্ছে শর্ত, উভয়ের দৈর্ঘ্য প্রসারণটা কি হবে স্যার, সেম। তাহলে উভয়ের দৈর্ঘ্য প্রসারণ সেম হবে স্যার, একই হবে। এবার বলো তাহলে, তাকাবে, দৈর্ঘ্য প্রসারণের ফর্মুলা কি লিখেছিলাম একটু মনে করে দেখো তো, L2 মাইনাস L1, এটা কি দৈর্ঘ্য প্রসারণ ছিল? এইটা সমান কি ছিল, L1 আলফা T2 মাইনাস T। চলো বলো, L2 এর দৈর্ঘ্য প্রসারণ আর L1 এর দৈর্ঘ্য প্রসারণ। চলো L2 এর দৈর্ঘ্য প্রসারণ কত হবে স্যার, L2 এর দৈর্ঘ্য প্রসারণ। তাহলে L2 এর দৈর্ঘ্য প্রসারণ কি এইটা, দৈর্ঘ্য প্রসারণ মানে কি স্যার, প্রাথমিক দৈর্ঘ্য। বলো L2 এর প্রাথমিক দৈর্ঘ্য তো L2, তাহলে স্যার L2 ইনটু আলফার জায়গায় আমি কি লিখবো স্যার, আলফা 2, হ্যাঁ না বলো, আলফা 2। আর দৈর্ঘ্য প্রসারণ কত করব স্যার, ধরো দুটোকেই নিয়ে যাওয়া হলো T2 উষ্ণতায়, তাহলে ছিল কত উষ্ণতা, গেল কততে, তাহলে দৈর্ঘ্য উষ্ণতা কত হলো। আর L1 এর ক্ষেত্রে কি লিখবো, L1 নিশ্চয় আলফা জায়গায় কি লিখবো, আলফা 1, আর কি লিখবো T2 মাইনাস। আর এই দুটো সবসময় কি হতে হবে, তবেই দৈর্ঘ্যটা সবসময় একই থাকবে। কি মজা লাগলো? এটা হচ্ছে আমাদের অনুশীলনী নোটসের যেটা আছে তার 36 কোশ্চেন, এবং আমাদের থিওরিতেও দেওয়া আছে, বইয়েও দেওয়া আছে নোটসে। আমার যে বই, আমার বইয়ে দেওয়া আছে, পেয়েছো আমার লেখা বইটাতে, দেখো বইয়ে আছে দেওয়া 36 কোশ্চেন। সো T2 মাইনাস T1 কেটে গেল, তাহলে শর্তটা হয়ে যাচ্ছে স্যার L2 আলফা 2 সমান L1 আলফা 1। কি 36 এ নেই? আমাদের বইয়েও দেওয়া আছে, তাই তো, বইয়ে কোশ্চেনটা করে দেওয়া আছে। তো L2 আলফা 2 সমান L1 আলফা 1। ক্লিয়ার হয়েছে? কোন আপত্তি এতদূর পর্যন্ত বলবে আমাকে প্লিজ। ক্লিয়ার হয়েছে? পাল্টালাম তাহলে বাবা। তাহলে এটা হচ্ছে সেই রিকোয়ার্ড কন্ডিশন। চলো আমরা এবার ক্ষেত্র প্রসারণ পড়ব। আমরা কি বললাম, যে কোনো একটা কঠিন পদার্থের যেমন দৈর্ঘ্য থাকে তেমনি প্রস্থও থাকতে পারে। তাহলে যদি তার ক্ষেত্র বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে ক্ষেত্রফলের প্রসারণকে বলছি ক্ষেত্র প্রসারণ, এবং ক্ষেত্র প্রসারণ কতটা হবে সেটা ডিপেন্ড করছে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল। একে বলা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। উদাহরণ দিচ্ছি, ভাবো আমার কাছে একটা ক্ষেত্রফল ছিল S1, উষ্ণতা ছিল T1। এবার আমি একে কি করলাম স্যার, গরম করলাম। চলো দেখি হলো, S1 ক্ষেত্রফলটা বেড়ে হয়ে গেল স্যার S2, দেখতেই পাচ্ছ, আর উষ্ণতা হলো স্যার T2। তাহলে বলো তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কে যদি আমরা বিটা দিয়ে লিখি, তাহলে বিটা সমান কি লিখতে পারবো স্যার? যেমন আলফা ছিল, একটু মনে করে দেখুন তো, আলফা ছিল L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক একইভাবেও বিটাটাকে লিখতে পারবো স্যার, L2 এর জায়গায় কি লিখবো, তাহলে ক্ষেত্র প্রসারণ বাই S1 ইন্টু T2 মাইনাস, এইটা হবে তার ফর্মুলা। তোমাদের নোটসে পেয়ে যাবে, দেখো। সো বিটা সমান এইটা, আর নিশ্চয় আমাকে করে দেখাতে হবে না, S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। এবং বলতো এরও একক কি সেম হবে? কেন দেখো ক্ষেত্র একক কি হয়ে যাবে স্যার, কেটে যাবে। তাই এরও একক হবে স্যার, আমি পরপর লিখে দিচ্ছি, ডিগ্রি C টু দি পাওয়ার -1, অথবা কি হবে বলো, কেলভিন টু দি পাওয়ার -1, অথবা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার। ভেরি গুড। আর মাত্রা কি হবে স্যার, থিটা টু দি পাওয়ার। ভেরি গুড, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কোনো সন্দেহ আছে বলবে? এবং যেমন আলফা সি সমান আলফা কে লিখেছিলে, সেরকমই কি লিখবা, বিটা সি সমান কি হয়ে যাবে স্যার, বিটা কে, হ্যাঁ না বলো। আর কি হয়ে যাবে স্যার, বিটা সি সমান কি লিখবো বলো, 9/5 নাকি বিটা এফ। মনে পড়ছে? ক্লিয়ার তো বলবে আমাকে প্লিজ। ক্লিয়ার? মনে পড়ছে? একটু আগে করেছিলাম, সেম সব থাকবে। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি বলবো স্যার, একক প্রাথমিক ক্ষেত্রফল যুক্ত কোনো একটি পাতের, পাত কেন বলছি এবার, দৈর্ঘ্য বললে হবে না, পাত লাগবে নাকি, ক্ষেত্রফল পাতের হয়, কোন একটা শীট, SHWT, শীটের পাত হয়। তাহলে একক প্রাথমিক ক্ষেত্রফল যুক্ত
কোনো একটি কঠিন পদার্থের ফলক বা পাতের উষ্ণতা বৃদ্ধি যদি স্যার একক হয়, তাহলে পরে তার যে ক্ষেত্র প্রসারণ হবে তাকে বলা হবে তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। মাথায় রাখবে এটা হচ্ছে তার উপাদানের বৈশিষ্ট্য, অর্থাৎ বিভিন্ন পদার্থের ক্ষেত্র প্রসারণ আলাদা হবে। যেমন ধরো আমি এখানে পড়াচ্ছি এত কিছু, কেউ আছো যে পড়াটাকে প্রায় 90 to 100% গ্র্যাব করার চেষ্টা করছো, কেউ ভাবছো কতক্ষণে ষষ্ঠীতে খেতে যাব। তো ডিপেন্ড করছে কে কতটা মেন্টালিটি নিয়ে পড়াটাকে শুনছো। ইজ ইট ওকে অর নট বলবে প্লিজ আমাকে। চলো বুঝাতে পারলাম। এবার আয়তনকেও সেম ভাবো। জাস্ট ইমাজিন করো যে তোমার কাছে একটা আয়তন ছিল, সেই আয়তনটা হচ্ছে স্যার V1, নিশ্চয়ই আমি ছবিগুলো সেই রকমই আঁকছি, বুঝতে পারছো। আর তার উষ্ণতা ছিল T1। আমি কি করলাম স্যার, এটাকে গরম করলাম, দিয়ে দেখো আয়তন নিশ্চয়ই এবার বড় হয়ে যাবে। তাহলে এবার দেখো চট করে মাথায় চলে আসবে স্যার V2 T2 হলে পরে আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা সবসময় এই চিহ্ন দিয়ে লিখি, এটাকে বলা হয় গামা। গামা চিহ্ন বলা হয় এটাকে, আলফা বিটা যেমন বললাম এটা গামা। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা চিহ্ন দ্বারা লিখি। এবং বলো তাহলে গামা সমান কি হবে স্যার, V2 মাইনাস V1 বাই। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে স্যার এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। বলো এরও একক কি সেম হবে? দেখো আয়তন আয়তন কেটে যাবে। তাহলে স্যার এরও একক কি হবে? ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1, ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1, এবং মাত্রা কি হবে স্যার? ঠিক তো? এবং আমি লিখবো গামা সি সমান যেমন ছিল সব এক্স্যাক্টলি সেম হবে। সংজ্ঞাটা কি বলবো স্যার? তাহলে একক প্রাথমিক আয়তন যুক্ত। কেন আয়তন? কারণ তুমি আয়তন বলছো বলে। তাহলে দেখো দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য, ক্ষেত্রের জায়গায় ক্ষেত্র, আয়তনের জায়গায়। তাহলে একক প্রাথমিক আয়তন যুক্ত কোনো একটি কঠিন পদার্থের উষ্ণতাকে যদি একক বৃদ্ধি করা হয়, তাহলে তার যে পরিমাণ আয়তন প্রসারণ হবে তাকে বলা হবে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখন এই আলফা বিটা গামার মধ্যে একটা রিলেশন আছে, আমি এটা মিটালাম। হ্যাঁ, আলফা বিটা গামার মধ্যে একটা রিলেশন আছে। দেখা গেছে যে আলফা সমান বিটা বাই 2 সমান হয়ে যাচ্ছে গামা বাই 3। এটা হচ্ছে সম্পর্ক। তাহলে আলফা বিটা গামার সম্পর্ক, এই প্রমাণটা, এই প্রুফটা তোমরা যদি কেউ ক্লাস 11 এর সায়েন্স নিয়ে পড়ো তখন পড়াবো, সেকেন্ড সেমে আছে। তাহলে 11 সায়েন্সের সেকেন্ড সেমে এটা আছে, কিন্তু আমাদের সিলেবাসের মাধ্যমিকে নেই। প্রুফটা যথেষ্ট বড়, তাই করাচ্ছি না। এটা ক্যালকুলাসের ওয়েতে করা যায় বা নর্মাল ফিজিক্সের মেথডেও করা যায়, দুটো ওয়েতে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে বলো, আমি তখন করাবো। আজকে আর করাচ্ছি না, সময় নেই বলে, বাট দরকার পড়বে না। তাহলে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3 সম্পর্কটা মনে রাখতে হবে। এখান থেকে দেখো দুটো জিনিস খুঁজে পাচ্ছ তুমি, কি কি স্যার? না তো স্যার বিটা সমান পাচ্ছ 2 আলফা, হ্যাঁ না বলবে প্লিজ। আর গামা সমান কত লেখা যাবে স্যার? 3 আলফা, হ্যাঁ না বলবে। আর কি লেখা যায় স্যার? 3 বিটা সমান কত লেখা যায়? 2 গামা। তাহলে এগুলো সব খুঁজে পাওয়া যায়, হ্যাঁ না বলো। এখন বলো তো, আমি যদি এখন আলফা ইজ টু বিটা ইজ টু গামা রেশিওটা বার করতে চাই, কৌস্তব চ্যাটার্জি বলো তো কি হবে রেশিওটা? চট করে দেখে বলো। দাঁড়াও, ওকে বলতে দাও, তুমি কৌস্তব নাও। আলফা ইজ টু বিটা ইজ টু গামা এর রেশিওটা কত হবে? 1:2:3। দেখতে পাচ্ছ 2 আর 3 আছে নিশ্চয়ই। তাহলে স্যার কি করে বার করলাম? আন্দাজে বললা বা কারো শুনে বললা? আলফার জায়গায় আলফা লেখো, তাকাও এদিকে অঙ্কটা বোঝো। ইজ টু বিটা, বিটার জায়গায় কি লিখবো? বিটা মানে কি? বিটা মানে কত স্যার? 2 আলফা। তো স্যার 2 আলফা লিখবো। ইজ টু গামা মানে কত স্যার? 3 আলফা। দেখো আলফা গুলো সব কেটে যায়, তাহলে পড়ে থাকছে কত? এবার বুঝতে পারলা রেশিওটা, আন্দাজে না বলে। তো আলফা ইজ টু বিটা ইজ টু গামার রেশিওটা হচ্ছে এটাই। কেন করালাম এটা? তোমরা পারুল টার্গেট বা অন্যান্য যখন মক টেস্ট বা অন্যান্য জায়গায় করবে তখন দেখবে এটা পাবে। আমার মক টেস্টে এই কোশ্চেন আমি দেবই দেবো, ধরেই চলো 100%। প্রত্যেক বছর আমি দিয়ে বড় দেবো। ক্লিয়ার? বলে দিলাম এখন, তখন মনে রাখতে পারবো না সেপ্টেম্বর অক্টোবরে। তো আলফা ইজ টু বিটা ইজ টু গামা, ক্লিয়ার? আবার এরকম থাকে যে আলফা বিটা গামার মধ্যে নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক? এবার শোনো কিভাবে বার করবো। দেখো নিচে 3 আর 2 আছে, 3 আর 2 এর লসাগু কত হবে? 6। 6 দিয়ে গুণ করো, তাহলে কি লিখতে পারবা? 6 আলফা সমান, দেখো তো লেখা যায় কিনা, 3 বিটা সমান 2 গামা। এরকম 4টে অপশন দিয়ে দিবে, এটাই ঠিক হবে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে 6 আলফা জায়গায় কি দিবে? 2 আলফা, 3 বিটা, 6 গামা, এটা ঠিক। বুঝতে পারলে ব্যাপারটা? তখন তোমাকে এইটা রাইট দিতে হবে। কেন বলছি? এগুলো সব কোনো না কোনো স্কুলের পরীক্ষায় এসছে, যেহেতু আমার এটা স্ট্রং, আমার মনে আছে, তোমাদেরও বলে দিচ্ছি, ভাই মনে রাখো। ক্লিয়ার? তাহলে এই রিলেশনগুলো পরীক্ষায় এসছে, কিচ্ছু না, একটু মাথায় বুদ্ধি থাকলে আর এই সম্পর্কটা জানলে পরে এগুলো সব বানানো যায়, হ্যাঁ না বলো। আমি এখান থেকে তো সব তৈরি করছি, ইয়েস অর নো বলবে প্লিজ ভাই। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝাতে পেরেছি? এবার দেখো অঙ্কের সিম্পল খেলা, যদি 6 আলফা না দিয়ে 12 আলফা দেয় তাহলে জানবা 3 বিটা থাকবে না, কত থাকবে? 6 বিটা। 2 গামা থাকবে না, কত থাকবে? এটাও কিন্তু ঠিক।
আমি কোনো না কোনো টেস্ট পেপারে এই কোশ্চেনটা দেখেছিলাম। তাহলে 12 দিয়েছে, আমি দেখছি কি ব্যাপার, তখন দেখলাম আরে বাবা 6 আলফা। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ব্রেনকে হন্ট করবে, এগুলো টিজ করবে, বার কর ব্রেন থেকে কত বুদ্ধি আছে মাথায়। ক্লিয়ার? ইজ ইট ওকে? ক্লিয়ার করতে পেরেছি বাবা? চলো পাল্টালাম। এটা কি একটু আগে বুঝিয়ে দিলাম। ধাতব স্কেল সেই উষ্ণতা ছাড়া অন্য স্কেলে পার্ট দেয় না কেন, ঠিকঠাক বা ভুল দেয় কেন, বা আমরা কেন স্কেল বানাতে গেলে কাঠ বা প্লাস্টিক দিয়ে তৈরি নেব। ক্লিয়ার হচ্ছে? এটা বুঝিয়ে দিলাম, অবভিয়াসলি বুঝাতে পেরেছি। ঢালাইয়ের সময় কেন আমরা লোহার রড ব্যবহার করি? অন্য কিছু দিয়ে তৈরি বা আরো সস্তার কিছু তো ব্যবহার করতে পারতাম। 1 নম্বর, লোহা ভাই খুব মজবুত হয়। 2 নম্বর, লোহা একটু সস্তা অন্যান্য ধাতুর তুলনায়। 3 নম্বর, লোহার প্রসারণ আর আমাদের সিমেন্টের প্রসারণ প্রায় একই হয়। প্রখর রোদ্রে যখন সিমেন্টের ওপর তাপ পড়ে, সিমেন্ট কঠিন পদার্থ, মাথায় রাখবে, সেও প্রসারিত হয়। এবার তার ভেতরে থাকা লোহার রড সেটাও প্রসারিত হয়। এবার দুটোর প্রসারণ যদি আলাদা হয় তাহলে কি হবে? যে বেশি প্রসারিত হবে সে প্রসারিত হতে চাইবে, কিন্তু যে কম প্রসারিত হবে সে প্রসারিত হতে চাইবে না, বলে তাদের মধ্যে ক্র্যাক তৈরি হয়ে যাবে। যদি কোনো একটা কাঁচের গ্লাসকে তুমি ফ্রিজে ভরে রাখো, দিয়ে হঠাৎ করে বাইরে করে এনে তাতে 100 ডিগ্রি গরম জল ঢেলে তার সঙ্গে সঙ্গে ফেটে যাবে। কেন স্যার? যখন কাঁচটাকে ফ্রিজে রেখেছিলা, কাঁচের সমস্ত অংশ কিন্তু সেই টেম্পারেচার নিয়ে নিয়েছে। যখন সেই কাঁচের গ্লাসের ভেতরে তুমি গরম জল দিচ্ছ, ভেতরে কি হচ্ছে? টেম্পারেচার বেড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে ভেতরের কাঁচটা কি হচ্ছে? প্রসারিত হতে চাইছে, কিন্তু সেই তাপটা তখনও বাইরের কাঁচে পৌঁছাতে পারছে না। সেই জন্য ভেতরের কাঁচ প্রসারিত হতে চাইছে, বাইরের প্রসারিত হবে না, ক্র্যাক হয়ে গেল। এইভাবেই কিন্তু ক্র্যাক হয়। তাহলে আমাদের ছাদেও এটা হতে পারতো, কিন্তু না হয় না কেন? কারণ লোহা আর সিমেন্ট বা কংক্রিট প্রায় একই ভাবে প্রসারিত হয়। এটা আমাদের প্রশ্নে আছে দেওয়া, দেখবে অনুশীলনীতে, এখন খোঁজার দরকার নাই। তো লজিকটা বুঝে নাও, কত নাম্বার দেখে নিও, পেয়ে যাবো কোশ্চেন। 32 নম্বর কোশ্চেন। তো এই কোশ্চেনটা আমি সেজন্য বুঝিয়ে দিলাম, নিশ্চয়ই বা নিজেরা পারবা, যেহেতু তাদের প্রসারণটা একই হয়, সেজন্য কোশ্চেনটা ক্লিয়ার। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। চলো এবার তরলের প্রসারণ নিয়ে আলোচনা করবো আমরা। প্লিজ দেখবো একটু। দেখো, তরলকে না কোনো পাত্রে রেখে প্রসারিত করতে হয়। তরলকে সব সময় কোনো পাত্রে রেখে প্রসারিত করতে হয়। এবার দেখা গেছে কঠিন তরল গ্যাসের মধ্যে কঠিনের প্রসারণ সব থেকে বেশি। শুনবে কথা, কঠিনের প্রসারণ সব থেকে বেশি, তরলের প্রসারণ তার থেকে উল্টো বললাম, কঠিনের প্রসারণ সব থেকে কম, তরলের প্রসারণ কঠিনের থেকে একটু বেশি, আর গ্যাসের প্রসারণ সব থেকে বেশি। কেন? কারণ গ্যাসের মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না, তাদেরকে একটু গরম করলে দূরে দূরে পালিয়ে যাবে। তরলের মধ্যে সামান্য পরিমাণ অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, সেই জন্য তাদেরকে একটু গরম করলে তারা একটু দূরে চলে যায়। কিন্তু কঠিনের মধ্যে আকর্ষণ বলটা সব থেকে বেশি, তাই এদেরকে গরম করলেও এরা একে অপরকে ছেড়ে যেতে চায় না, সেই জন্য তাদের কি হয়? প্রসারণটা অনেকটা কম হয়। এখন তরলের প্রসারণ এতটা বেশি হয় না যে কঠিনের প্রসারণ থেকে বিশাল আহাম্মক বড়, এমন নয়। ঠিক আছে? তো আমরা কি করছি? দুজন ব্যক্তিকে ধরে নিচ্ছি যারা পরীক্ষা করবে। ঠিক আছে? এরকম দুজন নিজেদের মধ্যে বন্ধুর কথা ভাবতে পারো। ঠিক আছে? যারা খুব বেস্ট ফ্রেন্ড টাইপের, তারা পরীক্ষাটা করতে বসেছে। কনসিডার করো যে এরকম দুজন ব্যক্তি তারা পরীক্ষা করতে বসেছে। ঠিক আছে? এরকম পরীক্ষা করতে এসেছে। পরীক্ষাটা কি? এরকম একটা নল বা একটা গোলতল ফ্লাস্ক আছে, প্লিজ শুনবে, তাতে জল ভরা আছে। আমি এই জায়গাটাকে আঁকার চেষ্টা করছি, হ্যাঁ, নিচেটুকু আঁকছি না। জাস্ট ভাবো যে আমি কি করলাম, একটা এরকম লম্বা নল দেখছি, এরকম একটা লম্বা নল নিয়েছি। প্লিজ শুনবে, নিচের গুলো আঁকলাম না, এরকম বড় ফ্লাস্ক আছে। ধরো এখানে পুরো জল আছে, জল ব্লু কালারের হয়, ব্লু হে পানি, তো ব্লু হে পানি, ঠিক আছে, এরকম কিছু দিয়ে দিলাম। এবার ক্লিয়ার? তো ধরো এত দূর পর্যন্ত জল আছে, চোখে দুজনেই দেখতে পাচ্ছ যে এত দূর পর্যন্ত জল আছে। ক্লিয়ার? শুনবে এদিকে কৌস্তভ, তো এত দূর পর্যন্ত জল আছে। এবার কি হয়েছে? পরীক্ষাটা শুরু করব, এর কোনো না কোনো একটা কাজ পড়ে গেছে, দিয়ে কাজের জন্য এদিকে চলে গেছে। ঠিক আছে? ওর একটা কাজ পড়ে গেছে, কোনো না কোনো জায়গায় কাজ আছে কিছু একটা, তো সেই কাজ করতে চলে গেছে। এবারে ঘড়ি দেখছে কি ব্যাপার, আসছে না, অনেক টাইম হয়ে যাচ্ছে, কি করছে কি জানি। তো এবার বিরক্ত হয়ে পরীক্ষাটাকে শুরু করলো, যেহেতু আসছে না, ভাগ কোথায় চলে গেছে। ঠিক আছে? তো বিরক্ত হয়ে পরীক্ষাটা শুরু করলো কি, এবার এই গোলতল ফ্লাস্কের তলে কি করতে লাগলো? সে গরম করতে লাগলো। এবার গরম করতে লাগলে প্রথমে ভাবো, প্রথমে তাপ কে পাবে? কাঁচটা পাবে না তরলটা পাবে? কাঁচ যেহেতু প্রসারিত হবে, তাহলে এই গোলতল ফ্লাক্সটা যদি প্রসারিত হয়, জলস্তর প্রথমে কি হবে স্যার? নামবে। হ্যাঁ না বলে এট ইনস্ট্যান্টের কথা ভাবো। তাহলে প্রথমে দেখবো জলস্তর কিছুটা নামলো। কতদূর নামলো? আমি ধরে নিলাম বি পর্যন্ত নামলো,
তাহলে এই ওবিটাকে কি আমরা বলতে পারবো স্যার পাত্রের প্রসারণ? হ্যাঁ না বলবে প্লিজ, কারণ স্যার এখানে দেখুন পাত্রই প্রসারিত হয়েছে, এবার পাত্র প্রসারিত হয়ে বি পর্যন্ত থেমে গেল, আর জল নামছে না। এবার কি হয়েছে স্যার? এবার কি হচ্ছে, তাপটা আস্তে আস্তে পাত্র ছেড়ে কোথায় যাচ্ছে? জলে। এবার জলের প্রসারণ কি হবে? পাত্রের তুলনায় বেশি। কেন? আমরা একটু আগে বললাম তরলের প্রসারণ কঠিনের তুলনায় বেশি হয়। তো যেহেতু তরল জল তার প্রসারিত বেশি হচ্ছে, সে কি হচ্ছে প্রসারিত হয়ে ওকে ভেদ করে এত দূর চলে আসছে, দিয়ে এতে চলে এলো। তাহলে এটাকে কি বলবো? তরলের প্রকৃত প্রসারণ। কেন প্রকৃত প্রসারণ? কারণ তরল এখানে সত্যি সত্যি প্রসারিত হয়েছে স্যার, এত দূর পর্যন্ত হয়েছে, প্রকৃত প্রসারণ। এটা রিয়েলি তরলে এতটা প্রসারিত হলো। পরীক্ষা শেষ হয়ে আর দূর হয়ে গেছে। এবার মহারাজ এখানে আসছেন বা মহারানী এসে ওর প্রথম প্রশ্ন মাথায় জিজ্ঞেস করবে, কিরে পরীক্ষাটা করে নিলি? তার মানে কি জল ও থেকে এতে উঠেছে? হ্যাঁ না বলো। ও এটাই ভাববে। তার মানে ও থেকে এতে উঠছে, এটা ওর ভাবনা, রিয়েল তো এটা নয়। সেজন্য এটা মনে হচ্ছে জল ও থেকে এ পর্যন্ত প্রসারিত হয়েছে, কারণ এর মধ্যে পাত্রের প্রসারণটাও কি হয়ে গেছে? ঢুকে গেছে। বলে এটাকে বলবো আমরা কি প্রসারণ? আপাত প্রসারণ। আমি কি পরীক্ষাটা বোঝাতে পারলাম ভালো করে? সেই জন্য আমরা দু রকম প্রসারণ তরলের পাবো, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা আপাত প্রসারণ। কেন দু রকম পাচ্ছি? কারণ তরলকে পাত্রে রেখে গরম করতে হবে, এমন নয় গ্যাসে জল ঢেলে দেবো গরম হয়ে যাবে, তাকে কোনো না কোনো পাত্রে রেখে গরম করতে হবে। তো পাত্রের প্রসারণটা এখানে ঢুকে যাবে। সেই জন্য দেখো এখানে কি লিখতে পারবো আমরা, প্লিজ বুঝতেই পারছো নিশ্চয় যে স্যার প্রকৃত প্রসারণ সমান কি লিখবো? আপাত প্রসারণ প্লাস কি লিখবো? পাত্রের প্রসারণ। এবার এদের মধ্যে মাথায় রাখবা, প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের নিজস্ব ধর্ম, স্বকীয় ধর্ম বলে এটাকে। অনেক সময় প্রশ্ন দেয় স্বকীয় ধর্ম। তো নিজস্ব বা স্বকীয় ধর্ম, অর্থাৎ কোন একটা তরলের প্রকৃত প্রসারণ পাল্টাবে না, ওই তরলের প্রকৃত প্রসারণটা ফিক্সড। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বা প্রসারণ ফিক্সড, আপাতটা পাল্টে যাবে। তাহলে বলতো একটা তরলকে বিভিন্ন পাত্রে যদি প্রসারিত করা হয় বা গরম করা হয়, যে পাত্রের প্রসারণ বেশি হবে তার আপাত প্রসারণ কি হবে? কম। কেন? উপরে চলে গেলে মাইনাস হবে, বুঝতে পারছো এটা? আর যে পাত্রের প্রসারণ কম হবে তার আপাত প্রসারণ কি হবে স্যার? বেশি। এটা পারল টার্গেটের কোশ্চেন তোমরা পেয়ে যাবে, চিন্তা করো না। তাহলে এই কোশ্চেনটা কি হবে? যে একটি তরলকে দুটি ভিন্ন পাত্রে আমি রাখলাম, দিয়ে গরম করলাম, কোন পাত্রে তরলের প্রসারণ বেশি হবে? আপাত প্রসারণ। তো স্যার যে পাত্রে প্রসারণ কি হবে? কম, সেই পাত্রে আপাত প্রসারণ কি হবে? বেশি। আর যে পাত্রের প্রসারণ বেশি হবে আপাত প্রসারণ কি হবে? কম। জানি, বলিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এখন হ্যাঁ হ্যাঁ করছো, ওই যখন টার্গেট করাবো তখন আমাকেই সব বলে দিতে হবে। মনে রাখতে পারবে কি ভাই? বুঝাতে পারলাম পুরো ক্লিয়ারলি একদম? প্লিজ ফর্মুলাটা মাথায় রাখো, তাহলে হবে। তাহলে তরলের যেহেতু দু প্রকার প্রসারণ হয়, সেই জন্য আমরা তরলের দু প্রকার প্রসারণ গুণাঙ্ক পাবো, একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। মাথায় রাখবা আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা এ দিয়ে লিখি। এ মানে আপাত ভেবে নিও না, এ মানে হচ্ছে অ্যাপারেন্ট। সো অ্যাপারেন্ট কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন অফ ভলিউম অফ লিকুইড বা ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট অফ লিকুইড, আপাত প্রসারণ গুণাঙ্ক। এটাকে আমরা এভাবে লিখতে পারি, v2 ড্যাশ মাইনাস v1 বাই v1 ইন্টু t2 মাইনাস t1। আর গামা আর, আর মানে রিয়াল, প্রকৃত, তাহলে গামা আর সমান আমরা লিখতে পারি v2 মাইনাস v1 বাই v1 ইন্টু t2 মাইনাস t1। দেখো একই সংজ্ঞা, বুঝতে পারছো? ডেফিনিশনটা কি হবে? যে স্যার নির্দিষ্ট চাপে প্রাথমিক একক প্রাথমিক আয়তনযুক্ত কোন একটি তরল পদার্থর উষ্ণতাকে যদি একক বৃদ্ধি করা হয়, তাহলে তার যে পরিমাণ আপাত প্রসারণ হবে আপাত প্রসারণ গুণাঙ্ক, যে পরিমাণ প্রকৃত প্রসারণ হবে তাকে বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে একক প্রাথমিক আয়তনযুক্ত কোন একটি তরল পদার্থের নির্দিষ্ট চাপে যে পরিমাণ আপাত প্রসারণ হয় তাকে বলা হয় আপাত প্রসারণ গুণাঙ্ক, যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় তাকে বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এদের একক কি হবে? সব সেম, ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1, ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1, এবং মাত্রাও কি হবে স্যার? থিটা টু দি পাওয়ার। সবই তো একই জিনিস, বুঝতে পারছো, দেখতে পাচ্ছ চোখে। তাহলে এই দু প্রকার প্রসারণ পাওয়া যায়। তাহলে যদি কোশ্চেন আমি দেই কখনো, তরলের দুই প্রকার প্রসারণ কেন দেখা যায় বা গুণাঙ্ক? কারণ তরলকে কোনো না কোনো পাত্রে রেখে কি করতে হয়? গরম করতে হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? সেটাই হচ্ছে মূল কারণ। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? চলো এবার গ্যাসের প্রশ্ন পড়বো। আচ্ছা, এটা কি এখনই বোঝালাম কোনটা নিজস্ব ধর্ম হবে? স্যার প্রকৃত প্রসারণ, তাই তো? প্রকৃত প্রসারণ হবে তরলের নিজস্ব ধর্ম। এখানে বুঝিয়ে দিয়েছি কোশ্চেনটা কিন্তু। হ্যাঁ, চলো এবার পড়বো গ্যাসের প্রসারণ। ভালো করে বোঝো, সমস্যা গ্যাসকে নিয়ে। কেন স্যার?
কারণ দেখো গ্যাসের নিজস্ব কোনো আকার আকৃতি আয়তন কিছুই নাই। গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনকেই বলা হয় গ্যাসের আয়তন, কারণ গ্যাসের অণুগুলো কি হয় ইতস্তত চারিদিকে ছুটে বেড়াচ্ছে। তো গ্যাসের নিজস্ব কোনো আয়তন নেই, পাত্রের আয়তনকে গ্যাসের আয়তন বলা হয়। কি বলো? এখন আমরা যদি গ্যাসকে প্রসারিত করতে চাই তাহলে গ্যাসকে গরম করতে হবে। গ্যাসের প্রসারণ অনেক বেশি হয় কার তুলনায়? কঠিন তরলের তুলনায়। কেন? তাদের মধ্যে আকর্ষণ বলই প্রায় নেই। সেই কারণে আমি ভালো করে শুনবে কথাগুলো, হ্যাঁ প্লিজ মন দিয়ে, খুব ইম্পর্টেন্ট একটা লজিক বোঝানোর চেষ্টা করছি। আমি যদি গ্যাসটাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে আমি কত ডিগ্রি বাড়ালাম? 1 ডিগ্রি। তার যা প্রসারণ হবে, আমি যদি 99 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছি উষ্ণতা কত? 1 ডিগ্রি, দেখা যাবে তার প্রসারণ এর তুলনায় অনেক বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি গ্যাসকে প্রসারিত করতে চাই তাহলে যে কোনো উষ্ণতাটাকেই প্রাথমিক উষ্ণতা হিসেবে ধরা যাবে না। যদি যে কোনো উষ্ণতাকে প্রাথমিক উষ্ণতা ধরো, উদাহরণস্বরূপ তুমি ধরছো 99 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি করছো, ও করছে 0 থেকে 1, আমি করছি 999 ডিগ্রি থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে আয়তন প্রসারণ গুণাঙ্ক, কারণ প্রত্যেক ক্ষেত্রে তার প্রসারণটা কি হয়ে যাবে স্যার? আলাদা। আর তোমরা এক্ষুনি জানো, দেখো প্রসারণ যদি আলাদা হয়ে যায় এই গুণাঙ্কটাও কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তার মানে আমার গুণাঙ্ক আলাদা, তোমার সবার আলাদা, তাহলে বিভিন্ন উষ্ণতায় গুণাঙ্ক তো আলাদা হলে চলবে না, ধ্রুবক, এটা পদার্থ উপাদানের উপর ডিপেন্ড করে। সেই জন্য গ্যাসের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় আমরা সর্বদা গ্যাসকে বা প্রাথমিক উষ্ণতাকে 0 ডিগ্রিতে রাখবো সব সময়। তাই গ্যাসের যখন আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বলবো তখন প্রাথমিক উষ্ণতা হবে গ্যাসের কত স্যার? 0 ডিগ্রি সেলসিয়াস। সেই জন্য ধরো একটি পাত্রের মধ্যে আমি 0 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারছো T1 কত হবে স্যার? 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস রেখেছি, তার আয়তন হচ্ছে স্যার V0। এবার একে গরম করলাম, কত গরম করলাম স্যার? না তো গরম করলাম T2 পর্যন্ত, আর আমি দেখলাম T2 সমান কত? T2 সমান T ডিগ্রি সেলসিয়াস গরম করলাম, আর দেখলাম তার আয়তন হয়ে গেল V। তাহলে এখানে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান কি হবে বলতো স্যার? গামা সমান হবে দেখুন V মাইনাস V0, হ্যাঁ না বলতো? বাই কত লিখবো স্যার? V0 ইন্টু T মাইনাস 0। তার মানে গামা সমান লিখবো স্যার V মাইনাস V0 বাই V0 ইন্টু T। সংজ্ঞাটা এরকম হবে, বলবো যে একক প্রাথমিক আয়তন যুক্ত কোন একটি গ্যাসের যদি উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় তাহলে তার যে পরিমাণ আয়তন প্রসারণ হবে তাকে বলা হয় তার আয়তন প্রসারণ গুণাঙ্ক। কিন্তু সংজ্ঞায় ভুল হয়ে গেল একটা, কি স্যার? ইয়েস প্রেসার, ভেরি গুড। আমরা যখন চার্লস পড়ছিলাম, চার্লস পড়ার সময় বারবার একটা কথা বলছিলাম যে গ্যাসের যখনই উষ্ণতাকে বাড়াবে তার চাপ আয়তন উভয়ই বেড়ে যায়। তাহলে এখানে তুমি শুধু আয়তনের কথা বলছো, আরে তার চাপও তো বাড়বে। যদি চাপ বেড়ে যায় তাহলেও তো সমস্যা। সেই জন্য পুরো সিচুয়েশনটাকে আমাকে কিসে নিয়ে আসতে হবে? স্থির চাপে, অর্থাৎ পুরো ক্যালকুলেশনটাই হবে আমার স্থির চাপে। তাই সংজ্ঞা আমি স্থির চাপ অ্যাড করে দেবো, যে স্থির চাপে একক প্রাথমিক আয়তন যুক্ত কোনো একটি গ্যাসের উষ্ণতাকে যদি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করা হয় তাহলে তার যে পরিমাণ আয়তন প্রসারণ হবে তাকে বলা হবে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক। যদি তুমি স্থির চাপ কথা না লেখো আর 0 ডিগ্রি না লেখো, এক্সপেক্টই করবে না কোনো নাম্বার পাবে পরীক্ষায়, 0, কমপ্লিটলি 0। কারণ এই দুটো কথা মাস্ট, আগের গুলোতে একটাতেও ছিল না, এটা শুধু গ্যাসের ক্ষেত্রে স্পেশাল। সেজন্য আমি স্থির চাপ এন্ড তার সাথে কি বলতে হবে স্যার আমাকে? 0 ডিগ্রি সেলসিয়াস, দুটো কিন্তু গুরুত্বপূর্ণ। ক্লিয়ার হলো ব্যাপারটা? কনসেপ্ট ক্লিয়ার? এখন নিশ্চয়ই এটা আমাদের মনে থাকবে, স্থির চাপ প্রেসার ফিক্সড বলে এটাকে আমরা গামা পি বলি অনেক সময়। হ্যাঁ চলো ভাবো, আমরা যদি চার্লসের সূত্র পড়তাম তাহলে চার্লসের সূত্র আমরা পেয়েছিলাম স্যার V সমান V0 1 প্লাস কত রে? T বাই, মনে আছে না ভুলে গেছিস? আর একটু আগে আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্বন্ধে পড়লাম। স্যার আমরা একটু আগে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক পড়লাম, কি পড়লাম? না তো গামা পি নাকি রে সমান কত স্যার? না তো গামা পি সমান V মাইনাস V0 বাই V0 ইন্টু টি। আচ্ছা এটাকে যদি একটু ঠিক করি তাই দেখো তো V মাইনাস V0 সমান এই গুণটা এর সাথে হয়ে যাবে গামা পি V0 টি। আচ্ছা V0 দিকে পাঠালে V সমান, আরে বাবা এগুলো দিয়ে না লং কেসের মারবে, V সমান V0 প্লাস গামা পি V0 টি। দেখতে পাচ্ছি চোখে স্পষ্ট V0 কমন যায়, হ্যাঁ না বলবা? সো আমরা লিখতে পাচ্ছি V সমান V0 1 প্লাস গামা পি টি।
চলো এর সাথে তুলনা করি, সারা জীবন তুলনাতেই গেল। তো ভি এর সাথে ভি কে দেখো সেম হয়ে যায়, ভি জিরোর সাথে ভি জিরো সেম হয়ে যায়, আর ব্র্যাকেটও আছে, চল 1 আছে, হ্যাঁ 1 আছে, প্লাস আছে, হ্যাঁ প্লাস আছে, টি আছে, টি আছে, তাহলে নাই গামা পি, আর এখানে 1/273 কম্পেয়ার করে কি আমরা লিখতে পারবো গামা পি সমান 1/273, অর্থাৎ the most important and surprisingly গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক, এবং সেটা কত 1/273, আর এককটা কত হয়েছে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। সে মাথায় রাখবি, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, যা গ্যাস নে সবার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে স্যার 1/273, কিন্তু কঠিন তরলের ক্ষেত্রে তাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক সব ক্ষেত্রে এক ছিল না। লোহার ক্ষেত্রে যা হবে তামার ক্ষেত্রে আলাদা হবে, তেমনি কেরোসিনের ক্ষেত্রে যা হবে জলের ক্ষেত্রে আলাদা হবে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে সব কি মিল বাটকে সেম, সব সেম, এক কি। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হয়ে গেল 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। প্লিজ আমাদের নোটসে পেয়ে যাবে, চিন্তা করুন না। বুঝাতে পেরেছি এত পর্যন্ত? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? বুঝাতে পেরেছি? এটা কি এক্ষুনি বলে দিলাম, কোশ্চেনটা পড়ে নাও তো একবার। কেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে নির্দিষ্ট ধরা হয়? প্রাথমিক উষ্ণতা এক্ষুনি কি বুঝিয়ে দিলাম। কে বললাম উষ্ণতার বিভিন্ন পাল্লায় তাদের আয়তন প্রসারণটা কি হয় স্যার আলাদা আলাদা হয়, সেই জন্য ভুল যাতে না হয়, এরর যাতে না হয়, সেই কারণে এটা করা হয়। এটাও কি একটু আগে আলোচনা করে দিলাম যে গ্যাসের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে না, কিন্তু তরলে কেন থাকে? তরলে থাকে কারণ তরলকে পাত্রে রেখে গরম করা হয়। চট করে একজন কেউ কোশ্চেন করবে, স্যার গ্যাসকেও তো পাত্রে রেখে গরম করছি, তাহলে গ্যাসের কেন আপাত হচ্ছে না? হ্যাঁ না বলবে। কি বললাম, তরলের প্রসারণ খুব বেশি হয় না, কিন্তু গ্যাসের প্রসারণ অনেক হয়, সেই জন্য আমরা পাত্রের প্রসারণটাকে এখানে কি করতে পারবো নেগলেক্ট, উপেক্ষা করতে পারবো, যেমন সে তোমাকে উপেক্ষা করে। তো অ্যাকচুয়ালি না তো নেগলেক্ট করতে পারবো, তাই না? সে মানে একটা ভাই বোনও তো হতে পারে, বাবা মাও তো হতে পারে না। এটা কাজ বলছিস যে উপেক্ষা করে দিল, যেমন এখন ঘুমকে তুমি উপেক্ষা করে বসে আছো। উপেক্ষা জীবনে আমরা অনেক কিছুকেই করি, তাই না? ঘুম কামড়ে ধরে বসে আছে, চোখটাকে এইভাবে খুলে বসে আছে, না তাই না, ঘুম উপেক্ষা হয়ে গেল। চলে যাও, আমি সবকিছুকে কোনো না কোনো দিয়ে ম্যানেজ করে দিতেই পারবো। হ্যাঁ, তোমাদের মস্তিষ্ক তো সেটাই চলছে না। যাই হোক, আমিও সেটাই বলতে চাইছি, বাদ দাও তো। কিন্তু গ্যাসের আরে সবসময় বোরিং ভালো লাগে, একটু মজা না হলে ভালো লাগে ক্লাসে। যাই হোক, জোকস অ্যাপার্ট, তাহলে আমরা এটা বলছিলাম যে পাত্রের প্রসারণ খুবই কম হয় কার তুলনায়? গ্যাসের প্রসারণের তুলনায়। সেই জন্য আমরা তাকে কি করতে পারবো নেগলেক্ট করতে পারবো, উই ক্যান নেগলেক্ট ইট। ক্লিয়ার? সেই জন্য আমাদের এখানে আপাত প্রসারণ থাকে না। তো তাপ সঞ্চালন বুঝবো। তাপ সঞ্চালন কাকে বলে? তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাবে তার যে পদ্ধতি তাকে বলা হয় তাপ সঞ্চালন। তাপ সঞ্চালনের 3টি পদ্ধতি হয়, কন্ডাকশন, কনভেকশন আর হচ্ছে রেডিয়েশন। কন্ডাকশন মানে হচ্ছে পরিবহন, কনভেকশন মানে হচ্ছে পরিচলন, আর রেডিয়েশন মানে হচ্ছে বিকিরণ। জাস্ট ভাবো যে আমার কাছে এখানে একটা মার্কার আছে, কনসিডার করবে, প্লিজ শুনবে। এই মার্কারটাকে ধরো আমি লাস্ট বেঞ্চে যে আছে তাকে আমি দিতে চাইছি, ঠিক আছে? এবার আমি যদি যাবো তার কাছে, তাহলে আমি মার্কারটা নিজে গিয়ে উঠে ওর কাছে দিয়ে আসতে পারি। ধরো এটা একটা তাপ, ধরো জাস্ট তাপ হাতে আছে, আমি তাহলে কি নিজে গিয়ে ওকে দিয়ে আসতে পারি? হ্যাঁ স্যার। তাহলে এখানে যদি আমি মাধ্যম হই, তাহলে মাধ্যমের একটি কণা নিজে তাপকে এক স্থান থেকে নিয়ে গিয়ে অন্য স্থানে গেল, এটাকে বলা হয় পরিচলন। নিশ্চয়ই তোমরা পড়েছো সমুদ্রবায়ু, স্থলবায়ু। তাহলে পরিচলন কি হবে? মাধ্যম মধ্যস্থিত কণা নিজে তাপকে এক স্থান থেকে কোথায় নিয়ে চলে যাবে স্যার? 2 নম্বর কি হতে পারে? আমি অন্তরলীনাকে দিলাম, অন্তরলীনা 5 জনকে দিল, তার 5 জনকে দিল, এরকম করতে করতে লাস্টে চলে গেল। দেখো, মাধ্যম মধ্যস্থিত কণা নিজে স্থান পরিবর্তন করলো না, কিন্তু তাপটা ঠিক ওখানে চলে গেল, এটাকে বলা হয় পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতি কাকে বলে? মাধ্যম মধ্যস্থিত কণাগুলির স্থানচ্যুতি হবে না, কিন্তু তাপ মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থান চলে যাবে, এটাকে বলছি পরিবহন পদ্ধতি। আর 3 নম্বর কি হতে পারে? আমি এরকম করে ছুড়ে দিতে পারি, নাকি? হ্যাঁ না বলো, ছুড়ে দিতে পারি। মাধ্যম মধ্যস্থিত কোনো কণাকে টাচই করালাম না, কেয়ারই করলাম না যে মাধ্যম আছে না নাই, এই প্রসেসটাকে বলবো আমরা রেডিয়েশন বা বিকিরণ। সো আমরা পড়বো আজকে পরিবহন পদ্ধতি। তাহলে কঠিন পদার্থের তাপের পরিবহন কিভাবে হয় স্যার? দেখো, তরল পদার্থ বা গ্যাসের পদার্থের ক্ষেত্রে পরিবহনটা কিভাবে হয় স্যার? না তো উষ্ণতর অংশ থেকে তাপ ওই মাধ্যম মধ্যস্থিত কণার মারফত মাধ্যমের কণাগুলো এক স্থান থেকে অন্য স্থান নিয়ে চলে যায়, কিন্তু কঠিনের ক্ষেত্রে এটা হয় না। ব্যাপারটা বোঝার চেষ্টা করবো, শুনবে। এটা একটা কঠিন পদার্থ ভাবো, এখানে অনেক অণু পরমাণু আছে, ভাবো জাস্ট এরকম। আমি কি করছি? এখানে গরম করছি। এমন হবে না
যে এখানকার কণা নিজে ছুটে এখানে চলে গেল, কঠিন পদার্থ ওকে আটকে ধরে রেখেছে, কারণ কঠিন পদার্থের আকর্ষণ বল অনেক বেশি। তাহলে ও কি করবে ভাবো, ও কি করবে বলতো, ভাইব্রেট করবে। এই ভাইব্রেশন এনার্জিটা এখানে পৌঁছাবে, এ ভাইব্রেট করবে, এর এনার্জি এখানে পৌঁছাবে। সেজন্য দেখবে এখানে গরম করলে এখানে তাপ আসতে একটু সময় লাগে, রেডিয়েশনে সময় লাগে না। তুমি ঘরে রুম হিটার জ্বালিয়েছো, সঙ্গে সঙ্গে তোমার গরম হয়ে যাবে তোমার শরীর, কারণ কি রেডিয়েশনের মারফত তাপ সব থেকে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে আলোর বেগের সঙ্গে। সেই জন্য সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমাদের দেখে কি লাগে, তাপ লাগে। কিন্তু কন্ডাকশনে সময় লাগবে। তুমি যত দূরত্ব বাড়াবে কন্ডাকশন হতে তত সময় লাগবে, কারণ তাপকে ভাইব্রেশনের মাধ্যমে এখান থেকে এত দূর আসতে সময় লাগবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সেই জন্য দেখবে মা যখন রান্না করতে বসে প্রথমেই খুন্তির গায়ে একটা কোনো ন্যাকড়া বা কাপড়কে ধরে ঘোরাতে শুরু করে না, অনেকক্ষণ হওয়ার পর কিছু একটা দিয়ে ধরে। কেন? তখন তাপটা এসে পৌঁছে গেছে, কিন্তু শুরুর সময়ই তাপ এসে পৌঁছে যায় না। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে কন্ডাকশন পদ্ধতি কাদের মধ্যে হয়, বা পরিবহন পদ্ধতি কাদের মধ্যে হয়? কঠিন পদার্থের মধ্যে। কেন? কঠিনের অণুগুলো চলাচল করতে পারবে না। ক্লিয়ার হচ্ছে? তুমি দেখবা না এখানে গরম করছে, এখানকার অণুগুলো সুন্দর যাচ্ছে আসছে, ওরকম দেখতে পাও না বাবা। এটা তরল পদার্থের ক্ষেত্রে হয়। বুঝতে পারলাম ব্যাপারটা? বিজ্ঞানী ইনজেন হজ, নাম বললাম শুনলে, ইনজেন হজ একটা পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার মারফত তিনি দেখিয়েছিলেন বিভিন্ন পদার্থের তাপ পরিবাহী তাঙ্কের মান, বা বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন। যেমন ধরো আমরা যদি একটা এরকম ট্যাঙ্ক চয়েস করি, যেটা আমাদের ইঞ্জিন হজ করেছিলেন, ভাবো একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের দেওয়ালে আমরা কি করলাম, সমদৈর্ঘ্যযুক্ত বিভিন্ন পদার্থকে এরকম ভাবে রেখে দিয়েছি ভেতরে ঢুকিয়ে। বুঝতে পারছো ব্যাপারটা? সমদৈর্ঘ্যের। আর এদের গায়ে মোমের প্রলেপ দিয়েছি। ভাবো একই একই সাইজ সব। এবার আমি কি করলাম, এখানে আমি 100 ডিগ্রি জল দিয়ে দিলাম। বলো সবাই 100 ডিগ্রি জল পেয়েছে? হ্যাঁ স্যার। মানে সবাই সমান তাপ পেয়েছে। যেটা প্লাস্টিক দেখা যাবে তার মোম গললো না, তার মানে কি প্লাস্টিকের তাপ পরিবহন ক্ষমতা প্রায় নেই। যে কাঁচ আছে তারও মোম গললো না, নেই। কিন্তু যে সিলভার বা রূপো দেখা যাবে সেটা সব থেকে বেশি মোম গলছে। দ্যাট মিনস সিলভারের তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি। দেখা গেল তারপর লোহা একটু অল্প গলেছে, মানে কি লোহার পরিবহন ক্ষমতা একটু কম, কিন্তু সে পরিবহন করতে পারে। তাহলে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন। দেখা গেছে কঠিন পদার্থের মধ্যে হিরে, তার তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি। তাহলে হীরের তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি। এবং যদি তুমি ধাতু দেখো, তাহলে সেই ধাতুর মধ্যে হচ্ছে সিলভার বা রূপো, রূপোর তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি। কোশ্চেন রকম, রূপোর তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি ধাতুর মধ্যে। আর পুরো যদি সবকিছু দেখো, হীরের তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি। সেই জন্য হীরে যেহেতু তড়িতের কুপরিবাহী, তড়িৎ পরিবহন করতে পারে না, সেজন্য অনেক সময় মাদার বোর্ডের তলদেশে অনেক সময় হীরের প্রলেপ দেওয়া হয়, খুব পাতলা অবশ্যই, যাতে করে মাদার বোর্ড থেকে তাপটা চারিদিকে ছড়িয়ে যেতে পারে এবং সেটা হিট ডিস্ট্রিবিউট করতে পারে, যদি বা সেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে না। চলো এবার আমরা বলতে চাইছি যে তাপ পরিবহন ক্ষমতা, তাপ পরিবহন ক্ষমতা বা তাপ পরিবহন কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। আমরা একটা সিচুয়েশনকে এখানে ইমাজিন করার চেষ্টা করছি, যে ভাবো এটা একটা, আর বেশি ক্লাস নেই বাবা, প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছ পজিশনাল স্লাইড পড়িয়ে দিয়েছি ভাই। আর কটা যাবে? আর 4-5টা আছে, হয়ে গেলে শেষ হয়ে যাবে। দাঁড়িয়ে যাও। আর হচ্ছে সত্যি বাবা, তোরা কি পাগল, এত ভালো করে পড়াচ্ছি আমি। তো দেখো দেখ, এত সময় লাগে না এই চ্যাপ্টার পড়াতে। আমি যদি পড়ানোর মতো এরকম করে পড়িয়ে দিই, তো পড়াতে 1 ঘন্টাও লাগবে না। কিন্তু কত ডিপলি পড়াচ্ছি বল, তোরা বল, বোঝ একবার। যাও, এটা ধর একটা পদার্থ, বস্তু। আমি চাইছি এর মধ্য দিয়ে এই দিক থেকে এইদিকে তাপ যাবে, কিন্তু আমি এমন ভাবে একে দেওয়ালে রেখেছি, দেওয়ালের বাকি অংশ দিয়ে কোনো তাপ যেতে পারবে না। মানে শুধু তাপটা এখান থেকে এই দিক দিয়ে যেতে পারবে। ভাব, মানে এখানে একটা দেওয়াল করেছি ধর, ঠিক আছে, এই দেওয়াল দিয়ে একটা জানলা করেছি, এই জানলায় দূরে আমি বসে আছি, কতটুকু দেখবো? এবার জানলা যদি বড় করে দিই, আমি অনেক বেশি দেখতে পাবো। হ্যাঁ না না, ব্যাপারটা বুঝতে পারছিস তুই? তাহলে এরকম একটা রেখেছি। এবার এটাকে ইমাজিন করতে হবে এরকম ভাবে যে আমি বোর্ডে এইভাবে রেখেছি, বুঝতে পারছি ব্যাপারটা? আর বাকি কোনো অংশ দিয়ে তাপ যাচ্ছে না, শুধু এইটা দিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বলতো যে এই তাপটা বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে যাবে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করবে? প্রথম কথা বলতো ক্ষেত্রফল। হ্যাঁ না না বল। স্যার ক্ষেত্রফল বাড়িয়ে দেন, বেশি তাপ যাবে। হ্যাঁ না না বলবি। 2 নম্বর বল কে? বেদ। ভেরি গুড। বেদ কমলে তাপ কি হবে? বেশি যাবে। বেদ যদি বেড়ে যায়, মোটা হয়, তাপ কি যাবে? কম। সেই জন্য দেখবি ব্রিটিশ পিরিয়ডের বাড়ি যদি শ্যামবাজারের ওইদিকে যাস, তার ভেতর দেখবি একদম এসির মতো ঠান্ডা। কেন বলতো? তাদের দেওয়ালগুলো খুব মোটা মোটা হয়, তাপ ভেতরে ঢুকতেই পারে না। আর আমাদের এই 5 ইঞ্চির দেওয়াল ভেদ করে কি হয়ে যাচ্ছে? সূর্য ঢুকে যাচ্ছে ভেতরে, এত গরম হয়ে যাচ্ছে, তাই না? যারা ফ্ল্যাটে বাস করিস তারা নিজেরাই জানিস। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? চলো, আর কিসের উপর বলো? দুটো তো হলো। ভেরি গুড। উষ্ণতা পার্থক্য। উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তত বেশি তাপের আদান প্রদান হবে। আর সময়,
হ্যাঁ উপাদান তো অবশ্যই, আর সময়, সময় যত যাবে তাপ তত বেশি আসবে। ক্লিয়ার হলো? তো এইটাকেই জাস্ট আমরা এখানে আঁকার চেষ্টা করছি, দেখো ভালো করে বোঝো। তো ধরো এরকম একটা সিচুয়েশন নিয়েছি, ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রফল এ, তাপ এই দিক থেকে এই দিকে যাবে, তাহলে বল এর উষ্ণতা কি হবে স্যার? বেশি। এর উষ্ণতা কি হবে? তাহলে θ2 গ্রেটার দ্যান কি হবে? θ1। হ্যাঁ না না বলবি? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বিরক্ত করিস না, চুপ করে শোন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যেটা পড়াচ্ছি। এর বেদ মোটা ধরলাম কত? ডি। তাহলে বল আমার এখান থেকে যে পরিমাণ তাপ যাচ্ছে কিউ, সেটা কার উপর ডিপেন্ড করবে স্যার? ক্ষেত্রফল এ। হ্যাঁ না না বলবি? ক্ষেত্রফল যত বাড়বে তাপ তত বাড়বে, দ্যাট মিন্স সমানুপাতিক সম্পর্ক। 2 নম্বর, স্যার বেদ যত কম হবে তাপ তত বেশি যাবে, কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক, অর্থাৎ উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তাপের আদান প্রদান তত বেশি হবে। আর কি বললাম? সময় যত অতিবাহিত করবা তত বেশি তাপ যাবে। তাহলে এই সবগুলোকে যদি যোগ করা হয়, দেখতে পাচ্ছ যৌগিক ভেদ ইউজ করা যাবে, কারণ বাদিকটা সব সেম আছে। তাহলে আমরা লিখতে পারবো স্যার কিউ প্রপোর্শনাল টু এ θ2 মাইনাস θ1 টি বাই ডি। হ্যাঁ না না বলবি প্লিজ? স্যার এটা লিখতে পারবো? হ্যাঁ না না বলবি প্লিজ, কারণ সবগুলো সেম হয়ে গেল। এখন আমরা যদি এই প্রপোর্শনালিটি বা সমানুপাতিক চিহ্নটা তুলে দিই, বল তো এখানে একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবকটাকে আমরা কে দিয়েই লিখবো। তো আত্মায় শান্তি আছে যখন সমানুপাতিকটাকে কে দিয়ে লেখা হয়, অঙ্কের সাথে রিলেট করতে পারি আমরা, যাহা কেই ধরুন কেন, আপনি অন্য কিছু ধরছেন, কারণ স্যার আমাদের কে ধরেই শেখায়। তো কে, আবে তুই যা ইচ্ছা তাই, তুই তোর নামও ধরতে পারিস, কনস্ট্যান্ট তো, তাই না? তুই তারও নাম ধরতে পারিস, কিন্তু তার নামটা কনস্ট্যান্ট থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। সো কে এ ব্র্যাকেটে θ2 মাইনাস, খরচাতে তো ভালো লাগে ভাই, প্লিজ। কে এ θ2 মাইনাস θ1 টি, আমি অভিশাপ দিই না ভাই, কে এ θ2 মাইনাস θ1 টি বাই ডি। আমি চাই পড়াশোনা করো, কে এটা হবে, হবে না, হবে না, হবে। তাহলে এইটা হচ্ছে তাপ পরিবহনের সঙ্গে সম্পর্ক। তাহলে আমরা এখন পড়বো এই কেটাকে নিয়ে। তাহলে কে সমান কি লিখতে পারবো বল? কিউ ডি বাই এ θ2 মাইনাস θ1 কে ইন্টু টি, এটাই বলবো, তাই তো? দেখ তো একবার, এইটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের সংকেত, মানে হচ্ছে ফর্মুলা। আচ্ছা, আমরা এটা যদি সংজ্ঞা লিখতে চাই, তাহলে সংজ্ঞা কি লিখবো? দেখো প্লিজ শুনবে একটু। তো স্যার কে সমান এক্ষুনি লিখলেন আপনি কিউ ডি বাই এ θ2 মাইনাস θ1 ইন্টু টি। মাথায় রাখবা কে অবশ্যই পদার্থের উপাদানের উপর নির্ভর করবে, উপাদান, অর্থাৎ তামা লোহা সবার ক্ষেত্রে আলাদা। তাহলে বলতো একটু আগে যা পড়ালাম তার উপর ভিত্তি করে এই কেটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক মানে কোন পদার্থ কত বেশি তাপকে পরিবহন করতে পারছে। বলতো কার তাপ পরিবাহিতাঙ্ক সব থেকে বেশি হবে? এক্ষুনি বুঝালাম, ভেরি গুড, হিরে। হিরের তাপ পরিবাহিতাঙ্ক সব থেকে বেশি হবে। দেখ তোদের যে ছক দেওয়া আছে সেই ছকে দেখ হিরের মান সব থেকে বেশি দেওয়া আছে, পেয়েছিস নিশ্চয়ই। দেখ হিরের মান সব থেকে বেশি দেওয়া থাকবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝাতে পারলাম? এবার সংজ্ঞাটা শোন, বড় সংজ্ঞা আছে, শুনেন একটু ভাই। বল কিউ বাদে আমি সবগুলোকে 1 করব, তাহলে সবগুলোকে কি বলবো? একক। চলো ভাবো, এদিকে দেখো, তাকাবে। একক বেদ, শ্রেষ্ঠ দিকে তাকাও। একক বেদ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোন একটি আয়তাকার ফলক, এটা কি আয়তাকার ফলক ছিল? বই দেখিয়েছিলাম। আয়তাকার ফলকের 2 পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি একক হয়, তবে প্রতি একক সময়ে, ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে একক বেদ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোন একটি আয়তাকার ফলকের 2 প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি একক হয়, তবে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ লম্বভাবে, দেখতে পাচ্ছ লম্বভাবে, উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠের দিকে যায়, সেই তাপকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। আই রিপিট, একক বেদ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোন আয়তাকার ফলকের 2 পৃষ্ঠে উষ্ণতার পার্থক্য যদি একক হয়, তবে প্রতি একক সময়ে উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠের দিকে লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে বলা হয় কি? তাপ পরিবাহিতাঙ্ক। আই হোপ ডেফিনিশন রাট্টা মেরে না, মানে কি মুখস্থ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, ক্লিয়ার? এত দেখেই বোঝা যাচ্ছে মুখস্থ হয়ে যাবে একদম, ইউনিট ধরে ধরে। ক্লিয়ার? চলো আমরা এবার তার একক বার করবো। প্লিজ দেখবে একটু এককটা দেখো। তো স্যার সিজিএস একক আগে বার করুন, কথা শুনবে প্লিজ। সিজিএস একক কি বললো? তাপের সিজিএস একক কি হয়? অরিত্রী, ক্যালোরি হয়। এসআই জুল, হ্যাঁ ক্যালোরি। আর ডি মানে কি? বেদ। বেদকে কি সিজিএস এ সেন্টিমিটারে মাপবি? হ্যাঁ না বলবি? আচ্ছা ক্ষেত্রফল কি হবে স্যার? সেমি স্কোয়ার। উষ্ণতার পার্থক্য মানে তো উষ্ণতা, তাই উষ্ণতার এককটা আমরা কি লিখবো? ডিগ্রি সেলসিয়াস। আর সময়ের এককটা কি লিখবো স্যার? হ্যাঁ না বলবি? ক্লাস 9 ঘুম আসছে?
চলো, তো দেখো একটা সেমি স্কোয়ার কেটে যায় নাকি, তাহলে পড়ে থাকছে স্যার ক্যালোরি সেকেন্ড টু দি পাওয়ার -1, ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, সেন্টিমিটার টু দি পাওয়ার -1। এটাই হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। হ্যাঁ না বলবি, তোরা বই পেয়ে গেছিস, নোটসে পেয়ে গেছিস। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক পেলি। আসতে ভাই বলো চট করে এসআইটা কি লিখবো তাহলে? স্যার ক্যালোরির জায়গায় কি লিখবেন? জুল। সেকেন্ড তো সেকেন্ডই হয়, শুধুমাত্র আমরা সেন্টিমিটারের জায়গায় কি লিখবো স্যার? আর ডিগ্রি সেলসিয়াসের জায়গায় কেলভিন। ভেরি গুড। এইটা একটা একক হতে পারে। হ্যাঁ স্যার এটা একটা একক, অবশ্যই এটা একটা একক। শুনবে আবার এখানে যে শুনবে এখানে যে জুল সেকেন্ড -1 আছে, ক্লাস 9। ভেরি গুড, ক্লাস 9 করতে পারো। জুল বাই সেকেন্ড, এটাকে আমরা ওয়াট বলি নাকি রে? তাই এটা আরেকটা একক হয়ে যাবে স্যার ডাব্লু m-1 k-1। এইটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের একক। হ্যাঁ ক্ষমতার একক তোটা, তাহলে ক্ষমতার একক। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের কটা একক দেখালাম? 3টে। ক্যালোরি সেকেন্ড -1, ডিগ্রি C-1, সেন্টিমিটার -1। এসআই বোঝালাম জুল সেকেন্ড -1, মিটার -1, k-1 অথবা WM-1 k-1। এবার পড়বো এর মাত্রা। আরে বাবা হয়ে গেছে, দাঁড়া না, উফ কোথাও যাওয়ার আছে? তাহলে ঘুমাবি তো? হ্যাঁ তো ঠিক আছে, ঘুমাবি তো, পড়া আছে তো, এটাও তো একটা পড়া। চলো এবার এইরকম করলে কি শেষ করতে পারবো? তা চুপ করে বসে চট করে হয়ে যাবে। বল মাত্রা। কিউ, কিউ মানে কি? তাপ। তাপ মানে শক্তি। শক্তির মাত্রা কি হয়? ml² T-2। হ্যাঁ না বলবি? ডি মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মাত্রা কি হবে স্যার? এল। চল নিচে কি আছে? এ ক্ষেত্রফল। ক্ষেত্রফলের মাত্রা L²। আর নিচে আছে উষ্ণতা। উষ্ণতার মাত্রাকে আমরা থিটাই লিখি। আর টি সময়, সময়ের মাত্রাকে টি দিয়ে লিখি। দেখ L² কেটে যাবে, দিয়ে পড়ে থাকছে স্যার ml/t। দেখ ওপরে গেলে -3 হবে, দেখতে পাচ্ছিস? আর থিটা টু দি পাওয়ার, তাহলে এটা হচ্ছে তার মাত্রা। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা আমরা পেলাম, মুখস্থ হয়ে যাবে ml/t টু দি পাওয়ার -3, থিটা টু দি পাওয়ার -1। ক্লিয়ার হলো ব্যাপারটা? আমরা যদি তাপ পরিবাহিতাঙ্কের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক বানাতে চাই, আমি ভুলে যাচ্ছি, প্লিজ ওরকম করিস না, টপিকগুলো অনেক সময় মিস হয়ে যায় আমার দ্বারা। তাহলে এসআই পদ্ধতিতে আমি এক্ষুনি বইটা না দেখলে পরে ভুলে যেতাম যে এই টপিকটা আমার পড়াতে হতো। তো সিজিএস ও এসআই এর মধ্যে সম্পর্ক বোঝো। আচ্ছা এসআই একক কি স্যার? জুল সেকেন্ড -1, মিটার -1, k-1। আচ্ছা এটা মানে কি লেখা যায়? জুল বাই সেকেন্ড, মিটার, কেলভিন। হ্যাঁ না বলবা। এবার আমি চাইছি এগুলোকে সব সিজিএস এ করতে। বলো ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক কি হয় স্যার? 4.2 তো হয়। 1 ক্যালোরি মানে 4.2 জুল হয়। হ্যাঁ না বলবা? তাহলে 1 জুল মানে কত হবে স্যার? 1/4.2 ক্যালোরি। আচ্ছা সেকেন্ড তো সেকেন্ডই হয়। মিটারকে যদি সেন্টিমিটার কনভার্ট করি কত লিখতে হবে? 100 cm। হ্যাঁ না বল? আমরা বলেছিলাম কেলভিন আর ডিগ্রি সেলসিয়াস একই হয় নাকি রে? তার মানে এইটা মানে কত হবে স্যার? এটা মানে কি হবে? 1/420। হ্যাঁ না বলবি? 420। তাহলে 1/420 কি হয়ে গেল স্যার? ক্যালোরি। দেখো সেকেন্ড উপরে গেলে সেকেন্ড -1, সেমি উপরে গেলে সেমি -1, ডিগ্রি। দেখতে পাচ্ছ এটা সিজিএস একক। তাহলে আমরা মাথায় রাখবো 1 জুল সেকেন্ড -1, মিটার -1, k-1 সমান 1/420। তোদের নোটসে উল্টো না দেওয়া আছে, 420 গুণ করা আছে, দেখলে ওইদিকে পেয়েছিস, বক্সে করা আছে দেখ। তাহলে গুণ করা আছে, পাগল হয়ে যাস না দেখে। তাহলে এই হচ্ছে সম্পর্ক। চশমা নিবি? এই দেখ, তাহলে জুল সেকেন্ড -1, মিটার মানে হচ্ছে এটা সম্পর্ক। ক্লিয়ার? 1/420। ক্লিয়ার? বুঝতে পারলাম? ওকে চলো আর লাস্ট টপিক আমাদের আছে ওহমের সূত্রের সাহায্যে তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করব। চলো দেখো আমরা যদি ফর্মুলাটা একটু মনে রাখার চেষ্টা করি, কি ছিল? কিউ সমান কে এ θ2 - θ1 t/d, এটাই ছিল ফর্মুলা। হ্যাঁ না বলবি? ক্লিয়ার? দাঁড়াও বাবা দাঁড়াও, ধীরে 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 সব হবে। তাহলে এখন বলো আমি যদি ইকুয়েশনটাকে একটু সাজাই, তাকাবে সাজাই, তাহলে আমি টিটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে আমি কি কিউ বাই টি লিখতে পারবো? প্লিজ দেখবে। আচ্ছা টিটাকে এদিকে নিয়ে এলাম, হলো সমান, তাকাবে θ2 - θ1 কে উপরে রাখলাম আর ডি রাখলাম, তাহলে স্যার কে বাই কে কোথায় গেল? এই কে টাকে যদি আমি নিচে বসাতে চাই তাহলে কি আমি এইভাবে লিখতে পারবো? হ্যাঁ না বলবে। দেখো ডি বাই কে মানে কে টা উপরে চলে যাবে। হ্যাঁ না বলবা? হবে এরকম।
এটাকে বলছি আমরা তাপ প্রবাহের হার। কি বলছি? আর এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য। দুটি প্রান্তের মধ্যে উষ্ণতার পার্থক্য যদি থাকে তবেই তাপ প্রবাহিত হয়। হ্যাঁ না বলবা? ক্লাস 7-8 পড়েছো। তাহলে স্যার উষ্ণতার পার্থক্য থাকলে তবেই তাপ প্রবাহিত হয়, তার মানে উষ্ণতার পার্থক্য হলে তাপ প্রবাহের হার পাওয়া যায়। আমরা যখন চলতড়িৎ পড়ব তখন দেখব কোন একটি পরিবাহীর মধ্যে যদি বিভবের পার্থক্য থাকে তাহলে আধান প্রবাহিত হয়। তাহলে এই আধান প্রবাহের হার সমান বিভব পার্থক্য বাই তড়িতের রোধ। রোধ মানে এক প্রকারের বাধা দেওয়া, পরে পড়াবো আমরা। মানে কি, বিভব পার্থক্য থাকলে স্যার আধান প্রবাহের হার পাওয়া যায়, স্যার উষ্ণতার পার্থক্য থাকলে তাপ প্রবাহের হার পাওয়া যায়। এই দুটো কি সিমিলার টাইপের মনে হচ্ছে দেখে? যদি এই দুটো সিমিলার টাইপের লাগে তাহলে স্যার এটা সিমিলার তো এটাও হবে। হ্যাঁ না বলবা? এটাকে যদি তড়িৎ রোধ বলা হয় এটাকে কি বলবা? তাপীয় রোধ। তাহলে আমরা তাপীয় রোধের সংজ্ঞাটা পাবো ডি বাই কে। তোরা তোদের নোটসে পেতে পারিস, এটা ডি এর জায়গায় এল লেখা আছে, একই ব্যাপার, ডি এর জায়গায় এল থাকবে, আমি ডি দিয়ে করাচ্ছি। তো আর এইচ সমান ডি বাই কে। ক্লিয়ার? বুঝাতে পারলাম? আর এইচ সমান ডি বাই কে। তাহলে এর সংজ্ঞাটা কি লিখবো স্যার? সংজ্ঞা শোনো, একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোন পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে বলা হয় তাপীয় রোধ। আই রিপিট, একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোন পরিবাহীর দুই তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে কি বলছি? তাপীয় রোধাঙ্ক, সরি তাপীয় রোধ। আর তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে বলা হয় তাপীয় রোধাঙ্ক। ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। শোনো, তাপ পরিবাহিতাঙ্ক কি? কে। এই তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে বলা হয় তাপীয় রোধাঙ্ক। প্লিজ শুনবে, পাবি না গুলো বইয়ে, শুনেলে। তাপীয় রোধাঙ্ক। আর একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোন পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে বলা হয় তাপীয় রোধ। দুটোর মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারছিস? একক বেধ একক ক্ষেত্রফল আছে এখানে। এখন এই তাপীয় রোধের একক মাত্রাটা দেখবো আমরা। একক বেধ ও একক ক্ষেত্রফল যুক্ত কোন পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে, অনন্যক মানে কি? উল্টো তো, তাকে বলা হয় তাপীয় রোধ। ক্লিয়ার? চলো আমরা এককটা বার করি আগে। সিজিএস পদ্ধতিতে বলো তো, সিজিএস পদ্ধতিতে বলো। ফর্মুলা মনে আছে, আর সমান কত স্যার? ডি বাই কে। বল সিজিএস পদ্ধতিতে ডি এর একক কি হয়? সেমি। বল কে এর এককটা সিজিএস পদ্ধতিতে কার মনে আছে দেখি? কে মানে কোনটা রে? এইটা তো, তাহলে মনে রাখতে হবে তো কি হয়? ক্যালোরি মাইস -1, ডিগ্রি এস সি -1 আর সেমি -1, তাই তো? আর নিচে আছে এ। এ মানে কত? সেমির স্কোয়ার। তাকাবি এদিকে প্লিজ। দেখ, একটা সেমি, সেমি স্কোয়ার কাটলে সেমি পড়ে থাকে, আর সেমি -1 আর এখানে সেমির মাথায় 1 আছে, এটাও কি কেটে যাবে? হ্যাঁ না বলবি? জানিস তো এটা? তার মানে পড়ে থাকছে কি স্যার? 1 বাই, প্লিজ শুনবি, ক্যালোরি এস -1 ডিগ্রি সি -1। আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এস ডিগ্রি সেলসিয়াস, বা এইভাবে লিখতে পারি, তাকাবি, ক্যালোরি -1 সেকেন্ড ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ না বলবি? এটা একটা একক হতে পারে তার। ক্লিয়ার? এটা হলো সিজিএস। এসআই তাকাবা। আচ্ছা, এসআই কি এখান থেকে লিখতে পারবো? হ্যাঁ না বলো? স্যার এসআইটাকে আমি যদি এখান থেকে লিখতে চাই তাহলে কি লিখবো? 1 বাই জুল, নাকি রে? সেকেন্ড -1 আর ডিগ্রি সেলসিয়াসের জায়গায় কি লিখবো? কে -1। তাহলে এটাকে এভাবেও লেখা যায়, তাকাবি, শুনবি, জে -1 এস কে। হবে না বল? এটা একটা একক হতে পারে। কেন এতগুলো দেখাচ্ছি বলতো? আবে এমসিকিউ এ কোনটা দেবে তুই জানিস না, একটা কিছু দিয়ে দিলে তোর হাতটা মরে যাবি, কি আছে না আছে সব সেজন্য বের করে দিচ্ছি আমি। নিশ্চয়ই আমি আবার পরে পড়াবো না কোনো একদিন, আজকে যেহেতু সব কমপ্লিট করাচ্ছি, তো এটা হবে না বলবি? আবার দেখ এখান থেকে ভাব। আচ্ছা, আমি জে আর এস -1 কে যদি নিচে রেখে দিই, রাখলাম জে এস -1, আর কে কে উপরে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে স্যার? কে। আচ্ছা, জে এস -1 মানে একটু আগে কি পড়েছিস? ডাব্লিউ। তাহলে এটা মানে কি কে বাই ডাব্লিউ লেখা যায়? এটা একটা একক হতে পারে। হ্যাঁ স্যার। আবার এটাকে কি এভাবে লেখা যায়? কে ডাব্লিউ টু দি পাওয়ার -1। এইটাও একটা একক হতে পারে। দেখ কত একক হতে পারে। মানে তোকে অ্যাকচুয়ালি ফিজিক্সটা বুঝতে হবে, কোথা থেকে কি করছি না করছি। ক্লিয়ার? বেশি আর সময় নষ্ট করবো না, মাত্রাটাকে বার করবো। আর এইচ সমান, বলো ডি এর মাত্রা কি হবে স্যার? এল। হ্যাঁ না বলো? ডি এর মাত্রা স্যার এল। আচ্ছা, কে এর মাত্রা একটু আগে পড়েছিস কত? এম এল টি -3 থিটা -1। আর এ মানে কত হবে স্যার? এল স্কোয়ার। এল এল কেটে যায়, অনেক বই এটা ভুল থাকে, একটু কারেকশন দেখে নিস যদি থাকে। এম -1, দেখো এল এল কেটে গেছে, এল -2 টি কিউব কি হয়ে গেল?
থিটা। এটা হচ্ছে তার তাপীয় রোধের মাত্রা। ক্লিয়ার হলো? দাঁড়াও, 4-5 জনকে 4টে কোশ্চেন করবো, দিয়ে ছাড়বো। ক্লিয়ার? যা যা পড়ানো হয়েছে তার উপর ভিত্তি করে। কোন জায়গায় কোনো প্রশ্ন আছে? আমাদের এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? ওহমের সূত্রের সাহায্যে তাপীয় রোধের রাশিমালা প্রতিষ্ঠা করে দিলাম, আর তাপীয় রোধের একক মাত্রা সংজ্ঞা সব ক্লিয়ার। ক্লিয়ার? বুঝতে পারলাম? সৃজনী পদ্ধতি দাঁড়াও, বলে প্রশ্নটা কি হবে? একটু আগে করালাম। তাপ, কেউ বলবে না, ওকে বলতে দেবে। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি হবে? একটু আগে করালাম, জাস্ট বলো। আসছে না মাথায়? আসছে? অপশন বি না বাবা। চলো একজনকে সায়ন বলো কি হবে? দাঁড়াও সবাই, অপশন সি ঠিক। বসো তাহলে WM-1 বসো, ভালো করে শোনো পড়া। K-1 এটা হয় বাবা। ক্লিয়ার? দাঁড়াও, তুমি হাত তুলছিলে তো, দাঁড়াও বলো এটা কি হবে। বলছে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এস মানে সলিড কঠিন, গামা এল মানে লিকুইড, গামা জি মানে গ্যাস হলে কোনটা ঠিক? গ্যাসের প্রসারণ বেশি সব থেকে, সলিডের কম, এরকম ভাবে ভাবতে পারো। কোনটা? এই আসতে, ওকে বলতে দাও। একটু আগে চিৎকার করে করে ক্লাসে বললাম, আন্দাজে বলিও না, না পারলে বলো মনে পারবো না স্যার। সি না, বসো শ্রেষ্ঠা বলো। অপশন বি হবে। ভেরি গুড। কেন স্যার? গ্যাসের প্রসারণ সব থেকে বেশি, তারপর বসো লিকুইড, তারপর কি হয়? সলিড সব থেকে কম। ঠিক, বসো। তিতলি দাঁড়াও, এটা বলো কি হবে? আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক হয় কার ক্ষেত্রে? এক্ষুনি বুঝালাম বাবা। ভেরি গুড। 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমাদের কি আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক হয়। কৌস্তব দ্বারা এটা কি হবে বল? তাহলে কঠিনের আয়তন এই প্রসারণ গুণাঙ্ক হয় 3 প্রকারের, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে ক্ষেত্র, আর একটা হচ্ছে, তাই তো? শুভ্র লাস্ট কোশ্চেন বল, চল। সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য, এটাকে একটু আগে বুঝিয়ে দিলাম, তাহলে পরে পরম স্কেল মানে কেলভিন স্কেলে কত হবে? ওকে বলতে দাও প্লিজ। হ্যাঁ সি, একই হবে। এটা হবে কি হবে? অপশন এ, তাই তো? বসো। কি বললাম? সেলসিয়াস আর কেলভিন স্কেলে কি হয়? একই হয়। ফারেনহাইট স্কেলে আলাদা হয়ে যায়। মনে পড়ছে? আলফা সি সমান কি লিখেছিলাম? আলফা কে। প্লিজ একটু ক্লাসে পড়ো মন দিয়ে।